হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব 2017 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে অ্যাকাউন্টেন্সি পরীক্ষাটা হয়েছিল সেই পেপারটা নিয়ে। ঠিক আছে, অর্থাৎ এই পেপারটা সলভটা এখন আমি তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করব উইথ ডিটেলসে অ্যানালাইসিস করা হবে। এই পেপারে কোনো এমসিকিউ এর এসএকিউ নিয়ে ডিসকাশন করা হবে না। এখন আমরা ওই 2017 সালে অ্যাকাউন্টেন্সির যে অঙ্কগুলো এসেছিল সেইগুলো নিয়ে ডিসকাশন করব। এখন তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন থাকতে পারে, আপনার তো এই ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, তাহলে আপনি আবার কেন ভিডিও করছেন? দেখো, এই ভিডিওটা আমরা করেছিলাম 1.5 বছর আগে, ভিডিওটা আপলোড করেছিলাম। ঠিক আছে, তখন রিডিউস সিলেবাসে 2022 সালে পরীক্ষা হয়েছিল। তখন তোমাদের সিলেবাসে পরীক্ষায় ছিল না হচ্ছে তোমার ইস্যু অফ ডিবেঞ্চার, ছিল না রেশিও অ্যানালাইসিস, ছিল না। ঠিক আছে, তো এই অঙ্কগুলো ওখানে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটার মধ্যে আবার নতুন করে আপলোড করা হয়েছে, তোমরা দেখতে পারবে। যদি কোনো রকমের কোনো ডাউট থাকে, তোমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তোমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের স্কুলের গ্রুপ বা কোচিং এর গ্রুপে ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে, তো তোমরা কাজ করো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:1। দুজন মিলে বিজনেস করছে, তাদের রেশিও ছিল 3:1। নেট প্রফিট কত বলে দিয়েছে দেখ অঙ্কে, 3 লাখ টাকা। তো বেশি তো পড়ার দরকার নেই, অঙ্ক তো বুঝেই গেছিস, টেকনিক কি প্যাটার্ন কি সব বুঝে গেছিস, নতুন করে বলার কিছু নেই। প্রথমে লিখে দেখ, ইন দা বুকস অফ রবি এন্ড শশী প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2019। সাম নাম্বার দিয়েছি, কথা বলিস না, সাম নাম্বার দিয়েছি 3, ডেবিট ক্রেডিট দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো কোশ্চেনে কি বলেছে দেখ, নেট প্রফিট কত বলেছে, 3 লাখ টাকা। তো নেট প্রফিট এদিক বসিয়ে দেবো 3 লাখ টাকা, কোনো সমস্যাই নেই এখানে। ঠিক, তারপর কি বলেছে বল, তোরা বল, প্রত্যেকে পড়। বলেছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019। কি বলেছে, ফার্স্ট পয়েন্ট বলছে অন 1/1/19 মানে বছরের শুরুতে দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল এন্ড কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট বেকার দিয়ে কোনো কাজের জিনিস নয়। ঠিক আছে, তো কোনো কাজের জিনিস নয়। ঠিক আছে, তো এই অঙ্ক তো অ্যাটলিস্ট কাজের জিনিস নয়। আমার কারেন্ট অ্যাকাউন্ট কোনো কাজে লাগবে না, লাগবে কি ক্যাপিটাল অ্যাকাউন্ট। রবির ক্যাপিটাল কত ছিল স্যার বলে দিয়েছে 1,60,000। শশীর কত ছিল 1,20,000। তা আইওসি কত বলেছে অঙ্কে বল, আইওসি কত বলেছে, আইওসি কত বলেছে, আইওসি কত পার্সেন্ট বলেছে, আইওসি কত পার্সেন্ট বলেছে, 5% বলেছে। তাহলে আইওসি লিখে রেখেছি, আইওসি 5% করবো। রবি, রবি রবির ক্যাপিটাল কত ছিল স্যার, রবির ক্যাপিটাল ছিল 1,60,000। তাহলে 1,60,000 এর 5% করব, কত হলো 8,000 টাকা। শশী, শশীর ক্যাপিটাল কত ছিল স্যার 1,20,000। কত পার্সেন্ট করবো, 5%, কত হলো 6,000 টাকা। 8 আর 6 যোগ করে কত হলো 14,000 টাকা। কোনো ডাউট নেই এখানে। নেক্সট কি বলেছে, আইওডি, কিছুক্ষণ আগে তো শেখালাম, ক্লাসে করলাম তো। আইওডি, আইওডির ফুল ফর্ম কি, ইন্টারেস্ট অন ড্রয়িংস। ড্রয়িংস এর রুল মনে আছে, আমি তোকে বলে দিচ্ছি। আমি তোদের কি শিখেছিলাম, ড্রয়িংস দু রকমের হয়, একটা রেগুলার ড্রয়িংস হয় আর একটা ইরেগুলার ড্রয়িংস হয়। একটা রেগুলার হয়, একটা ইরেগুলার হয়। তোর পরীক্ষায় আসার সম্ভাবনা ওই ইরেগুলারই আসে, ইরেগুলারই আসে। ইরেগুলারও আসতে পারে, রেগুলারও আসতে পারে, কোশ্চেনে বলে দেবে কি আসতে পারে। দুটোই আসতে পারে, রেগুলারও আসতে পারে আবার ইরেগুলারও আসতে পারে। দেখি কি বলেছে কোশ্চেনে। কোশ্চেনে কি ধরনের ড্রয়িংস বলেছে, রেগুলার না ইরেগুলার? বলছে ড্রয়িংস ডিউরিং দ্য ইয়ার, মানে সারা বছরে রবি টাকা তুলে 40,000 টাকা আর শশী তুলেছে 30,000 টাকা। তা রবি এত টাকা তুলেছে, শশী এত টাকা তুলেছে। আচ্ছা, আইওডি কত পার্সেন্ট বলেছে, 10%। আমাকে সবার প্রথম বল, আইওডি বিজনেসের ইনকাম না এক্সপেন্সেস? আইওডি, আইওডি বিজনেসের ইনকাম। তো ইনকাম কি, কে এর দিকে বসবে, লেখ বাই আইওডি, আইওডি বাই আইওডি ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখলাম। কি কি লিখবো, প্রথমে রবি, তারপর শশী। আচ্ছা, রবি কত টাকা তুলেছে বল ডিউরিং দ্য ইয়ার? ডিউরিং দ্য ইয়ারে রবি কত টাকা তুলেছে, ডিউরিং দ্য ইয়ারে রবি কত টাকা তুলেছে পর 40,000। আর ডিউরিং দ্য ইয়ারে শশী কত টাকা তুলেছে, 30,000 টাকা। ডিউরিং দ্য ইয়ারে রবি তুলেছে 40,000 টাকা, শশী তুলেছে 30,000 টাকা। তাহলে কোশ্চেনে পার্সেন্টেজ কত বলেছে আইওডির, 10%। তাহলে লিখবো 10%, 10%। কিন্তু কবে টাকা তুলেছে কোশ্চেনে কিছু বলেছে, কবে টাকা তুলেছে কোশ্চেনে কিছু বলেছে, কবে টাকা তুলেছে কোশ্চেনে যদি কিছু বলে না দেয়, সবসময় ধরে নিতে হয় বছরের মাঝখানে টাকা তুলেছে। ঠিক আছে, তো ধরে নিতে হয় বছরের মাঝখানে টাকা তুলেছে। তাহলে বছরের মাঝখানে টাকা তুলেছে মানে 6/12, 6/12। 40,000 10%, 4,000, 4,000 হাফ হচ্ছে 2,000 টাকা। 30,000 10%, 3,000, 3,000 হাফ হচ্ছে 1,500 টাকা। তা কত হচ্ছে 3,500 টাকা। আর কি ছিল অঙ্কে,
আর কি কিছু পয়েন্ট ছিল? আর একটাই পয়েন্ট বাকি ছিল, রবি ইজ এন্টাইটেল টু আ কমিশন। রবি কমিশন পাবে কত? 5% পাবে। কার উপর পাবে কমিশন? রবি। রবি নেট প্রফিটের উপর পাবে। বল নেট প্রফিট কত ছিল অঙ্কে? স্যার 3 লাখ টাকা। তাহলে একটু রবিস কমিশন, বেশ হয়ে গেল অঙ্ক শেষ। 5% পাবে, 3 লাখের 5% কত হলো? 15,000 টাকা। অঙ্ক শেষ। তাহলে কত হচ্ছে এইদিকে? ক্রেডিট দিকে যোগ কর, 3,03,500। 3,03,500 তার থেকে বাদ দে 14 আর 15 29,000 টাকা। ক্যালকুলেট কর, ক্যালকুলেট দে। 3,03,500 থেকে 29,000 টাকা বাদ দে। বাদ দিয়ে কত হচ্ছে? 2,74,500 টাকা। এটাকে কি বলে? টু ব্যালেন্স অফ প্রফিট। টু ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে প্রথমে রবি আর শশী কত ছিল? 2,74,500। অঙ্কের রেশিও, কোন রেশিওতে ভাগ করতে বলেছে? রেশিও কোশ্চেনে কি বলেছে? কোন রেশিওতে টাকাটা ভাগ হবে? প্রথম লাইনেই বলেছিল, দেখ রবি আর শশী যে বিজনেস করছিল ওদের রেশিও কত ছিল? 3:1। কত ছিল রেশিও? দেখ প্রথম লাইনে বলেছিল, বল 3:1। তাহলে 3:1 এ ভাগ করবো, 3/4, 3/4 আর 1/4। ঠিক আছে তো? 2,74,500 ভাগ 4 ইন্টু 3 কত হচ্ছে? 2,05,875। আর এটা কত হচ্ছে? 68,625। হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে তো? কোশ্চেনটা বলছে কি, গেটওয়েল লিমিটেড কোম্পানির নাম কি বলেছে? বল কোম্পানির নাম কি বলছে? গেটওয়েল লিমিটেড পারচেস মেশিন। কথা বলবি না। মেশিন কিনেছে কত টাকা দিয়ে? 1,10,000 টাকা দিয়ে। ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি। যখন জার্নাল করব এটা কি লিখবো? ইন দা বুকস অফ কি লিখবো? বল ইন দা বুকস অফ লেখ গেটওয়েল লিমিটেড। ইন দা বুকস অফ গেটওয়েল লিমিটেড। তারপর কি লিখবো? জার্নাল। দেখ জার্নাল ডাকতে তোরা সবাই জানিস, বোঝাতে হবে না তো। জার্নাল ডাকতে জানিস? জার্নাল ডাক কেটে ফেল, ডাক কাট, দুটো জার্নালের দাগ কাট। ঠিক আছে, জার্নাল ডাক দেখ, দেখে নে। জার্নাল ডাক কাটা হয়ে গেল। এখানে লেখ ডিআর, এখানে কি লিখবি? সিআর। এখানে কি লিখবি? রুপিস। এখানে কি লিখবি? রুপিস। এটা লেজার ভ্যালু। এখানে কি লিখবি? পার্টিকুলারস। ঠিক আছে তো? আর এখানে কি লিখবি? ডেট। ঠিক আছে তো? হয়ে গেল ডেট। কি লিখেছে? বলছে গেটওয়েল লিমিটেড কি কিনেছে? স্যার মেশিন কিনেছে। কি কিনেছে? মেশিন কিনেছে। তাহলে মেশিন আমাদের কি বিজনেসের অ্যাসেট? তাহলে মেশিন কিনলে আমাদের অ্যাসেট বাড়ছে না কমছে? অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে লেখ অ্যাসেটটার নাম লেখ মেশিন। মেশিন অ্যাকাউন্ট ডেবিট লেখ। মেশিন অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে তো? আচ্ছা মেশিনটা কাদের থেকে কিনছে? কার থেকে কিনেছে মেশিন? পড়। মেশিন কার থেকে কিনেছে? ইমপেক্স লিমিটেড। যাদের থেকে কিনেছে তার নাম লিখতে হবে। ইমপেক্স লিখো, টু ইমপেক্স লিমিটেড লেখ, টু ইমপেক্স লিমিটেড। ইমপেক্স লিমিটেড কত টাকা? 1,10,000। 1,10,000 লিখেছে, 1,10,000। ন্যারেশন আমি বলে দিচ্ছি, তোরা লিখে নিস। আরে ন্যারেশন আর কি লিখবি? এখানে লিখবি কি? লিখবি মেশিন পারচেজ ফ্রম ইমপেক্স লিমিটেড, ব্যাস এটাই ন্যারেশন। কি বুঝতে পারলি তো? তো বলে এএনটি হুক করিন ছিল কেন? 11 এ করিস জার্নাল লিখতে না? লেখা থাকতো না মেশিন এন্ড পারচেজ ফ্রম রাম লিখতে না? কি লিখতি? মেশিন টু রাম। এই তো করলাম, হয়ে গেল। বাহ, এই অঙ্ক 2 নম্বর। এই এএনটি 2 নম্বর পেয়ে গেলি। 4 নম্বর থাকবে অঙ্কে, 2 নম্বর পেয়ে গেলি। আর একটা এনটি 2 নম্বর চাই, ব্যাস 4 এ 4। তো কি বলছে? দ্য পারচেজ প্রাইস অফ মেশিন। তার মানে মেশিনের পারচেজ প্রাইস কত ছিল? কে বলবি? 1,10,000। এই টাকাটা পেমেন্ট করতে হবে কি হবে না? কাকে পেমেন্ট করবো টাকাটা? ইমপেক্স কে যদি পেমেন্ট করি তাহলে ইমপেক্স এর ব্যালেন্স বাড়বে না কমবে? এই
ইমপেক্স কে পেমেন্ট করছি। দেখ ইমপেক্স হচ্ছে আমাদের ক্রেডিটার্স, যাদের থেকে আমরা ধারে মাল কিনি তাকে ক্রেডিটার্স বলে। তো আমি ইমপেক্স এর থেকে ধারে মেশিন কিনেছি, তাহলে ইমপেক্স আমাদের সাপ্লায়ার ক্রেডিটার্স, তাহলে ওকে যদি পেমেন্ট করি তো ওর ব্যালেন্স বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তাহলে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট করতে হয়। আরে ভাই ইমপেক্সটাকে যাদের থেকে আমি ইমপেক্স এর থেকে আমি ধারে মেশিন কিনেছি, মানে এই আমার ক্রেডিটার্স মানে কি? লাইবিলিটি না? লাইবিলিটিকে যদি পেমেন্ট করি লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে। লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো কি? ইমপেক্স অ্যাকাউন্ট ডেবিট। এই জন্য বলেছিলাম 11 থেকে সবসময় আমার কাছে পড়বি, তাহলে আর কোনো সমস্যা হবে না, জানালে পাওয়া উচিত ছিল না। তো দেখ 1,10,000, ঠিক আছে তো 1,10,000। তো দেখ কি বললাম, ইমপেক্স এর থেকে মেশিন কিনেছিলাম, এবার ইমপেক্স কে পেমেন্ট করব। আরে ভাই যার থেকে মাল কিনেছিলাম হলো তো, এবার তাকে যদি পেমেন্ট করি, আমরা কাদের টাকা দিই? যে আমার কাছে টাকা পায়, ক্রেডিটার্স কে টাকা পেমেন্ট করব। ক্রেডিটার্স কি? লাইবিলিটি কে পেমেন্ট করলে কি হবে? লাইবিলিটি বাড়বে না কমবে? কমবে। লাইবিলিটি কে পেমেন্ট করলে লাইবিলিটি বাড়ে, লাইবিলিটি কে পেমেন্ট করলে লাইবিলিটি কমে, ঠিক আছে? লাইবিলিটি কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। 1,10,000 হয়ে গেল। এবার কি হচ্ছে 1,10,000, এবার টাকাটা যে পেমেন্ট করবো 1,10,000 পেমেন্ট করবো, কি দিয়ে পেমেন্ট করবো? বলছে শেয়ার দিয়ে দেবো, শেয়ার দিয়ে পেমেন্ট করবো। তাহলে শেয়ার দিলে কি হবে? শেয়ারটা ক্রেডিট হবে। দেখ 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল লেখ, 2 কি লিখলাম বল? 2 ইকুইটি শেয়ার ক্যাপিটাল। কিন্তু এই যে পেমেন্টটা করবো, এটা কিসে পেমেন্ট করছি? দেখ প্রিমিয়ামে পেমেন্ট করছি। প্রিমিয়ামে যদি পেমেন্ট করা হয় তাহলে লিখতে হয় 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। কি লিখবো? 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। এই হচ্ছে এন্ট্রি। দেখ ভাই শোন, আমাকে 1,10,000 পেমেন্ট করতে হবে তো। 1,10,000টা কি দিই? টাকা দিয়েছি, ক্যাশ টাকা দিয়ে লিখলাম 2 ক্যাশ। টাকা দিয়েছি, ক্যাশ টাকা দিয়েছি না। যদি চেক দিতাম তাহলে লিখতাম 2 ব্যাংক। আমি কি দিয়েছি? শেয়ার দিয়েছি, যেটা দেবো শেয়ারটা ক্রেডিট হবে, তাই লিখবো 2 শেয়ার ক্যাপিটাল। এবার শেয়ারটা কিসে দিয়েছি? প্রিমিয়ামে দিয়েছি, তাই প্রিমিয়ামটা ক্রেডিট হয়ে গেল। এইটা ভালো করে ক্লিয়ার করবি। এই অঙ্কটাই ধর পরীক্ষায় তোকে দিয়ে দিল, কি দিলেন? এমসিকিউ দিল 1 নম্বরের জন্য, এই অঙ্কটাই দিল। বুঝতে পারলি না কি বললাম? এই অঙ্কটা স্যার কেমন এমসিকিউ দেবে? কি লিখলেন? বললো মেশিন কিনেছি কার থেকে? ইমপেক্সের থেকে। মেশিন কিনেছি ইমপেক্সের থেকে, কি লিখবো? বললে যে মেশিন কিনে ইমপেক্স থেকে 1,10,000 লিখে দিলি। তারপর বললো যে ইমপেক্সের থেকে মেশিনকে ওকে তো পেমেন্ট করতে হবে, ওকে আমি শেয়ার দিয়েছি, 10% প্রিমিয়াম, 10 টাকা দামের শেয়ার। বলছে বলো কতগুলো শেয়ার দিয়েছি। এটা হচ্ছে এমসিকিউ। বুঝতে পারলি? কি এমসিকিউ দেবে? বললে বলো ওকে কতগুলো শেয়ার দিয়েছি। তার মানে ভাব একটা শেয়ারের দাম কত ছিল বলতে পারবি? একটা শেয়ারের দাম কত করেছিল? 10 টাকা। আর একটা শেয়ারে কি ছিল? প্রিমিয়ামে দিচ্ছিলাম টাকাটা, শেয়ারটা কিসে পেমেন্ট করছিল? প্রিমিয়ামে। তাহলে কত? 10 টাকা প্রিমিয়াম কত পার্সেন্ট ছিল? 10%। তো 10 টাকা 10% কত? 1 টাকা। তাহলে ওকে আমি একটা শেয়ারের জন্য ওকে কত টাকা দিচ্ছিলাম? 11 টাকা। ওকে আমি 11 টাকা পেমেন্ট করছিলাম একটা শেয়ারের জন্য, তাহলে 11 টাকা দিচ্ছিলাম একটা শেয়ারের জন্য। তাহলে 1,10,000 টাকা দিয়ে দেবো কতগুলো শেয়ারের জন্য? 1,10,000 কে 11 দিয়ে ভাগ করলে 10,000 বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারলি? পরীক্ষা এরকম কোশ্চেন দেয় এমসিকিউ। তাহলে বুঝতে পারলি তো নাকি বুঝিসনি বল? আমি ওকে দেবো কত? একটা শেয়ারের জন্য কত টাকা বরাদ্দ করবো? 11 টাকা। একটা শেয়ারের জন্য 11 টাকা, 10 টাকা ক্যাপিটাল, 1 টাকা প্রিমিয়াম। একটা শেয়ারের জন্য আমি 11 টাকা দেবো। তাহলে 11 টাকা, এর মধ্যে দেখ 11 টাকায় যদি একটা শেয়ার হয় তাহলে 1 টাকায় কতগুলো শেয়ার? 1/11। তাহলে 1,10,000 কত? 10,000টা শেয়ার। বুঝিস কি বুঝিসনি? তো পরীক্ষা এমসিকিউ এরকম দিতে পারে। তাহলে বুঝতে পারলি তো নাকি বুঝিসনি? কিন্তু এটা করে দেখাতে হবে, এরকম বলতে হবে না। এটা আমি বোঝালাম জাস্ট, এটাই করে নিই তারপর বলছি। কতগুলো শেয়ার? 10,000টা শেয়ার 10 টাকা করে হলে এটা হবে 1,00,000 টাকা, আর এটা হবে 10,000 টাকা। বুঝা গেল? এটা জার্নাল কমপ্লিট, বাট ওয়ার্কিংসটা কি করে দেখাবো সেটা বলে দিচ্ছি। লেখ ইস্যু প্রাইস, ওয়ার্কিংসে লেখ ইস্যু প্রাইস পার শেয়ার কত? একটা শেয়ার দাম 10 টাকা করে ছিল, তাই তো? কত পার্সেন্ট প্রিমিয়াম? স্যার 10% প্রিমিয়াম। তাহলে কত হলো? 11 টাকা। বুঝা গেল? আর নাম্বার অফ শেয়ার কতগুলো হবে? নাম্বার অফ শেয়ার বল। নাম্বার অফ শেয়ার কতগুলো ইস্যু হবে? আমাকে তো 1,10,000 দিতে হবে, ডিভাইড বাই 11 কত হবে? 10,000টা শেয়ার। এটা দেখাতে হবে কিন্তু। বুঝতে পারলি কি বললাম? আরে দেখ পুরো ক্লিয়ার করে নিবি। দেখ তোকে বলি, সবাইকে বলেছি শোন, আমাকে দিতে হবে কত টাকা? 1,10,000। 1,10,000 দিতে হবে তো। এই যে 1,10,000টা দেবো, কি দেবো? ক্যাশ টাকা দেবো নাকি চেক দেবো না শেয়ার দেবো? শেয়ার দেবো। শেয়ার দেবো, 1,10,000 টাকার শেয়ার দেবো। এবার এই যে শেয়ার গুলো দিচ্ছি, এটা কিসে দিচ্ছি? পারে দিচ্ছি। 3 রকমের হয় দেওয়া যায়। পারে দেওয়া যায়,
প্রিমিয়ামে দেওয়া যায়, ডিসকাউন্টে দেওয়া যায়। এই কি দিচ্ছি শেয়ারটা? প্রিমিয়ামে দিচ্ছি। প্রিমিয়ামে দিচ্ছি মানে ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে। তাহলে 10 টাকা একটা শেয়ারের দাম, প্রিমিয়াম 1 টাকা মানে 11 টাকা। স্যার যদি ডিসকাউন্ট হতো তখন হয়ে যেত 9 হয়ে যেত, তখন 1,10,9 হতো, আর প্রিমিয়াম আছে বলে 11 হয়ে গেল। বুঝিস ব্যাপারটা? এবার শেয়ার, এতগুলো শেয়ার, 10,000 ইন্টু 10 1 লাখ টাকা, 10,000 ইন্টু 1 10,000 টাকা। এখানে লেখ 10,000 ইন্টু 10 1 লাখ, 10,000 ইন্টু 1 1 লাখ, সরি 10,000 ইন্টু 10 1 লাখ, আর 10,000 ইন্টু 1 10,000 টাকা। ওই অঙ্কটা শেষ হয়ে গেল। 1 এপ্রিল 2019 ফেয়ার ডিল লিমিটেড মানে একটা কোম্পানি, ফেয়ার ডিলটা কি? একটা কোম্পানি, ঠিক আছে? কি বলেছে? issued 10,000 10% ডিবেঞ্চার of rupees 100 each at a premium of 5%। তাহলে কি বলেছে স্যার? কোশ্চেনে বলেছে এত তারিখে একটা কোম্পানি ও 10,000 খানা ডিবেঞ্চার ইস্যু করেছে এত পার্সেন্ট প্রিমিয়ামে। আচ্ছা, ডিবেঞ্চার ইস্যু করা জার্নাল শিখিয়েছে কি শেখায়নি? তো বল না, ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল ঠিক টাকা পয়সা বলতে হবে না, এই মাত্র শেখালাম তো। ডিবেঞ্চার ইস্যু করে জার্নাল কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার। কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বল? কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল? 10%। তাহলে এটা তো লিখতে পারবি সবাই। তাহলে বল, ফার্স্ট জার্নাল বলছি, ডেট পরে লিখবো আমি, হ্যাঁ ডেটটা পরে লিখছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে আমাকে বলতে পারবি কেউ কোশ্চেন দেখে? 10,000টা ডিবেঞ্চার ইস্যু করেছে। আচ্ছা, এক একটা ডিবেঞ্চারের জন্য তুই কত টাকা করে পেয়েছিস? 105 টাকা। কেন 100 টাকা বললি? তুই টাকা কি 100 টাকা পেয়েছিস না 105 টাকা? 105 টাকা, 5% প্রিমিয়াম। তাহলে কি লিখবি? কতগুলো ডিবেঞ্চার বলি? 10,000টা ডিবেঞ্চার। 10,000টা ডিবেঞ্চার ইন্টু 105 কর। 10,000 ইন্টু 105 কর, কত হচ্ছে? 10,50,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হলো। টু কি বসবে? টু বল, টু কি বসবে? টু 10% ডিবেঞ্চার। এই মাত্র তো শেখালাম, নতুন তো কিছু না। দেখ, কোনো নতুন অঙ্ক হয়েছে? ফার্স্ট অঙ্কের সঙ্গে মিল পাচ্ছিস কি পাচ্ছিস না? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার। কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম, এটা একদম পুরো প্রমিস করে নিবি। ডিবেঞ্চারে সবসময় কোন ভ্যালু বসে? ফেস ভ্যালু, মানে 100 টাকাই বসবে। কেউ আশেপাশে কেউ যতই বলুক না রে এখানে 10,50,000 বসবে না, 100 বসবে, 100ই বসবে। তাহলে কতগুলো ডিবেঞ্চার? 10,000টা ডিবেঞ্চার, 100 করে হলে কত হয়? 10 লাখ টাকা। তাহলে বাকি 50,000 টাকা কি সিকিউরিটিজ প্রিমিয়াম, হ্যাঁ কি না? তাহলে একটু সিকিউরিটিজ প্রিমিয়াম। স্যার তারিখটা, এবার তারিখটা লিখে দে। কি তারিখ ছিল? কি তারিখ ছিল? তারিখটা কত ছিল বল? তারিখটা কত ছিল? কোশ্চেন পড়ে দেখে নে। 1/4/19। তাহলে লিখে এখানে তারিখটা লিখ, 1/4/19। কোনো ডাউট আছে? প্রথম জার্নালে কোনো ডাউট আছে? প্রথম জার্নালে ডাউট থাকলে বল, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না। ডাউট থাকলে বলতে পারিস। এখন তুই বলতে পারিস, স্যার আমি না, আপনি বললেন আমার না এইরকম ভাবে জার্নাল করতে ইচ্ছা করছে না। আপনি তো ক্লাবিং করলেন, আমি দুটো ভেবে করতে পারি। করতে পারিস, করতে পারিস, কোনো ডাউট নেই। কিন্তু স্যার তাহলে করেই না, কোনো সমস্যা নেই করলে। এবার যদি নাও করিস কোনো সমস্যা, তাহলে আগের অঙ্কটা কেন করলেন? জানি আগের অঙ্কটা কেন করলাম? ওটা 4 নাম্বার ছিল, 4 নাম্বার ছিল, বুঝতে পারলি তো? ভালো করে বোঝ, ওই অঙ্কটা 4টে নাম্বার ছিল, তাই একটা একটা করে জার্নাল করবো, তাই আমি দুটো জার্নাল করে দিলাম। বুঝতে পারলি তো? এই কারণের জন্য ওখানে নাম্বারটা যদি মানে একটু কম থাকতো তাহলে আমি করতাম না। বুঝতে পারলি ব্যাপারটা কি বলেছি? এখানে তো, কারণ এখানে তো আমাকে আরো জার্নাল করতে হবে, আরো 3টে জার্নাল হবে, এই জন্য আমি করলাম না। বুঝেছিস? এখন যদি তোর যদি মনে হয় না স্যার ও কনফিউজ হয়ে যাবো, তাহলে তুই দুটো জার্নাল করে দিবি। বুঝেছিস কি বললাম? কোনো সমস্যা নেই কিন্তু এখানে, তোর মনে যা আসবে তাই করবি, কিন্তু ঠিক করবি। যা খুশি কর, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক কর। তুই দুটো জার্নাল কর, একটা জার্নাল কর, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিক কর। বুঝেছিস কি বললাম নাকি বুঝিস নি? নেক্সট কি বলেছে? আচ্ছা বল, ফেয়ার ডিল কোম্পানির কাছে লোন চলে এসছে? ফেয়ার ডিল কোম্পানির কাছে লোন চলে এসছে? লোন নিয়ে নিয়েছে তো? আরে ভাই লোন তো নিয়ে নিয়েছে। লোন কত টাকার লোন নিয়েছে? এই তো বুঝতেই পারছি স্যার, 10 লাখ টাকা ফেস ভ্যালু আর 50,000 টাকা প্রিমিয়াম, তাহলে টোটাল 10,50,000। ঠিক আছে তো? এবার আমাকে বল, আমাকে ভালো করে বল, ক্লিয়ার করে দে, ক্লিয়ার করে দে। লোনের ইন্টারেস্ট কার উপর হয়? লোনের উপর হয়। একদম পুরো প্রমিস করে নে, এই কথাটাও প্রমিস করে নে, এটাও প্রমিস করে নে। স্যার ইন্টারেস্টটা যে আচ্ছা ইন্টারেস্ট কত পার্সেন্ট এই অঙ্কে? 10%। কার উপর 10% হয় বলতে পারবি? এই 10,50,000 উপর হবে না 10 লাখের উপর হবে? হ্যাঁ, ও বললো 10 লাখ, ও বললো 10,50,000, কিন্তু কারোর মধ্যে কিন্তু ক্লিয়ারিটি ভাব নেই যে কোনটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। এটা পুরো প্রমিস করে নে, ইন্টারেস্ট সব সময় ফেস ভ্যালুর উপর হয়। বুঝিস তো?
বুঝতে পারছিস তো? ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর হয়, যাই ঘটে যাক, ও যাই ঘটে যাক, যে যাই বলুক, ইন্টারেস্ট অলওয়েজ ফেস ভ্যালুর উপর হয়। ঠিক আছে, আজকেও হচ্ছে, আজ থেকে 100 বছর পরেও হবে। ঠিক আছে, ইন্টারেস্ট কার উপর হবে? ফেস ভ্যালুর উপর হবে, ফেস ভ্যালু। তাহলে ফেস ভ্যালু কত ছিল? তাহলে মাথায় রাখতে হবে তো, বুঝতে পারছিস তো? ইন্টারেস্ট সবসময় ফেস ভ্যালুর উপর হয়, এটা মাথায় রাখবি। কমন জিনিস, ইন্টারেস্ট কার উপর হয়? ফেস ভ্যালুর উপর। কখনো ভুলে যাস না এটা। ইন্টারেস্ট সবসময় কার উপর হয়? ফেস ভ্যালুর উপরে। ফেস ভ্যালু কত ছিল? 10 লাখ। আবার যদি বাড়িতে যেতে ভুলে যাস তাহলে সমস্যা। একদম পুরো মনে রাখবি, যে মনে রাখবি যাই ঘটে যাক, এক তো ডিবেঞ্চারে সবসময় ফেস ভ্যালু বসবে, আর ইন্টারেস্ট ফেস ভ্যালুর উপর হয়, এটা ভুললে চলবে না। তাহলে ইন্টারেস্ট 10 লাখ টাকা লোন নিয়েছি, তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। মানে কত টাকা? 10 টাকা 10%, 1 লাখ টাকা তোকে ইন্টারেস্ট দিতে হবে। কবে? বছরে। 1 লাখ টাকা কবে দিতে হবে বল? 1 লাখ টাকা 1 বছরে 1 লাখ টাকা দিতে হবে। এবার দেখ কোশ্চেনে কি বলেছে, বছরে চেয়েছে নাকি হাফ ইয়ারলি চেয়েছে? পড় কোশ্চেন, পর ইন্টারেস্ট কি বলেছে স্যার? বলেছে, দেখ ভালো করে শোন, সবাই আমার কথা শোন, সেকেন্ড লাইন পর বলেছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেবেল অন 30th সেপ্টেম্বর এন্ড 31st মার্চ। তাহলে ইন্টারেস্ট বছরে কবার দেওয়া হচ্ছে? দুবার দেওয়া হচ্ছে। তাহলে পুরো 1 লাখ টাকা তো বছরে, তাহলে বছরে দুবার ইন্টারেস্ট কত কত করে হচ্ছে? 50, যেটা কিছুক্ষণ আগে বললাম। ডেটটা লিখতে হবে। ডেটটা কি বলেছে? প্রথম ডেট বলেছে 30 সেপ্টেম্বর, তাহলে 30 সেপ্টেম্বর কত হবে? 2019। ঠিক, তারপর আরেকটা ডেট কি হবে স্যার? 31শে মার্চ কত হবে? 2020। কি রে, দুটো জার্নাল হয়ে গেল তো? দুটো জার্নাল করবো। আচ্ছা, ইন্টারেস্ট পে করে জার্নাল কি? এইমাত্র লেখালাম কিন্তু। বল, ইন্টারেস্ট পে করে জার্নাল কি হয়? আর ব্যাংক ক্রেডিট। ব্যাস, ইন্টারেস্ট ডেবিট, ব্যাংক ক্রেডিট। লেখ ইন্টারেস্ট ডেবিট, ইন্টারেস্ট, পুরো কথাটা লিখবি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা হবে? 50,000 টাকা। স্যার দেখাতে হবে তো, এটা দেখাতে হবে কিন্তু। কি করে হলো? 10 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, 50,000 50,000। ডু মানে বুঝিস? ডু মানে ডু মানে বুঝিস? ডু মানে কি? এইটাই পুরো এখানে বসিয়ে দিতে হবে। এইটাই পুরো দেখে দেখে এখানে কপি কর, এটা দেখে দেখে পুরো কপি কর। সেম জার্নাল বললাম তো, সেম জার্নাল হবে। লেখ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট $50,000 টু ব্যাংক অ্যাকাউন্ট 50,000। হয়ে গেল তো? সব পোস্টিং হয়ে গেল তো? লাস্ট জার্নাল জানিস লাস্ট কি হয়? এবার যে ইন্টারেস্ট পে হয়ে গেল, তাই ইন্টারেস্ট পে করলে কোম্পানি খরচ হয় তো? কি রে, ইন্টারেস্ট পে করলে কোম্পানি খরচ হয়। তার কোম্পানি যদি খরচ হয়, তাহলে কোম্পানির প্রফিটে একটা এফেক্ট পড়ে না? খরচ হলে, খরচ হলে প্রফিট বাড়ে না কমে? কিছুক্ষণ আগেই বললাম, খরচ হলে প্রফিট বাড়বে না কমবে? কমবে। প্রফিট কমলে প্রফিটটাকে ডেবিট করতে হয়। প্রফিট ডেবিট আর ইন্টারেস্ট ক্রেডিট। যদি বুঝতে অসুবিধা হয়, মনে কর আগে 11 ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, কি রে, 11 ফাইনাল অ্যাকাউন্ট করতাম পিএল এর ডেবিটে লিখতাম টু ইন্টারেস্ট অন লোন, মনে পড়ছে? তাহলে পিএল এর ডেবিটে টু ইন্টারেস্ট অন লোন লিখলে জার্নাল কি হবে? পিএল টু ইন্টারেস্ট অন লোন না? বুঝতে পারছিস তো? লাস্ট জার্নাল পিএল, লেখ পিএল। ঠিক আছে তো? তবে এখানে একটা সুন্দর কথা ইউজ করা হবে। ঠিক আছে, সুন্দর কথা ইউজ করা হবে। পিএল, পিএল কথাটা লিখবো না। কি লিখতে হয় জানিস তো? কথাটা শোন ভালো করে, শোন কি লিখছি দেখ। স্টেটমেন্ট, যেই কথাটা বলছি সেটাই লিখবি। স্টেটমেন্ট, কি লিখলাম? স্টেটমেন্ট অফ, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। ও স্যার, আপনি তো প্রফিট অ্যান্ড লসই লিখলেন। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লসই লিখেছি, কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেখা যাবে না। বর্তমানে যে নতুন নিয়ম হয়েছে, সেই নিয়মে পিএল অ্যাকাউন্ট লেখা যায় না। পিএল অ্যাকাউন্ট লেখা যায় না। কবে থেকে নিয়ম চালু হয়েছে? অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013, 2013 পর এটা দেখা যায়, লেখা যায় না, অ্যাকাউন্ট লেখা যায় না। অ্যাকাউন্টের বদলে কি লিখবো? স্টেটমেন্ট কথাটা ইউজ করবো। ঠিক আছে তো? ডট ডট ডট, এখানে দেখ ভুল করেও কিন্তু এখানে অ্যাকাউন্ট লিখিস না। দেখ অ্যাকাউন্ট লিখেছি আমি। স্যার আপনি ভুলে গেছেন লিখতে। না না, ভুলে যায়নি, জেনে বুঝেই লিখিনি। অ্যাকাউন্ট লিখতে নেই, অ্যাকাউন্ট লিখিনি বলে তো এখানে স্টেটমেন্ট লিখেছি। এই অ্যাকাউন্টের বদলে তো স্টেটমেন্ট লিখেছি, লেখা যাবে না। স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ডট 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 ডিআর টু, টু কি হবে? টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। শেষ হয়ে গেল। কত টাকা হবে? কত টাকা হবে বল? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা বসাবো বল দেখি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা বসাবো? 1 লাখ টাকা। কেন 50,000 টাকা?
50,000 টাকা ইন্টারেস্ট, 50,000 টাকা ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট কত? 1 লাখ টাকা। 1 লাখ টাকা বসাবো, শেষ হয়ে গেল অঙ্ক। এই তো ছিল অঙ্কটা, দেখে নে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করে নিস। বুঝেছিস তো? red and white are partners sharing profit and losses in the ratio 3:2, মানে রেশিও ছিল 3:2, ঠিক আছে? তো রেড আর হোয়াইট ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাকে 5টা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলেছে তুমি জার্নাল করো, ঠিক আছে? করা যাবে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। তো চলো অঙ্কটা আরম্ভ করি। 1 নম্বর জার্নাল কি বলেছে? বলেছে ফার্নিচার রিভ্যালু হয়েছে 8,000 টাকা। ফার্নিচার ছিল 10,000, এখন হয়েছে 8,000, মানে ফার্নিচারের ভ্যালু 2,000 টাকা কমে গেছে। তার মানে ফার্নিচার ভ্যালু 2,000 টাকা কমে গেছে। জার্নাল কি হবে? ফার্নিচার অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে ফার্নিচার ক্রেডিট হবে 2,000 টাকা, তাই ডেবিট কে হবে? রিভ্যালুয়েশন। মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট 2,000 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট। ফার্নিচার অ্যাকাউন্ট 2,000, 1 নম্বর। 2 নম্বর এন্ট্রি বলেছে প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড, মানে বেড়ে যাওয়া। অ্যাপ্রিসিয়েটেড মানেও কিন্তু বেড়ে যাওয়া। প্ল্যান্ট এন্ড মেশিনারি 15% বেড়ে গেছে। তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি কত ছিল? 40,000 টাকা, তার 15% কত হয়? 6,000 টাকা। প্ল্যান্ট 6,000 টাকা বেড়ে গেছে। তাহলে অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, ডেবিট। 2 নম্বর লিখবো, অ্যাসেটটা হবে ডেবিট, প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 6,000 টাকা। মানে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমাদের প্রফিট হয়, তাই প্রফিটটা হবে ক্রেডিট। এখানে প্রফিটের নাম রিভ্যালুয়েশন, টু রিভ্যালুয়েশন। এরা তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস তো কি অসুবিধা হচ্ছে? 3 নম্বর এন্ট্রি করব, কিন্তু 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? সানডে ক্রেডিটার্স নট ইয়েট রেকর্ডেড ইন দ্য বুকস ₹2,000 টু বি রেকর্ডেড ইমিডিয়েটলি। তার মানে আচ্ছা, এটা পেরেছিস সৌগত করতে? কি করেছিস? একটা কত টাকা ছিল ক্রেডিটার্স? ক্রেডিটার্স ছিল 2,000 টাকা। 2,000 টাকা একটা ক্রেডিটার্স ছিল, যেটা রেকর্ড করা হয়নি, কারণ রেকর্ড করতে হবে। ক্রেডিটার্স কি? লাইবিলিটি। লাইবিলিটি যদি দেখাস তাহলে লাইবিলিটি বাড়বে। লাইবিলিটি বাড়াতে গেলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাই ক্রেডিটার্সটা হবে ক্রেডিট, ডেবিট কি হবে? লাইবিলিটি দেখাচ্ছি মানে আমার লস। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ক্রেডিটার্স লিখে দে। 2,000, 2,000। 3 নম্বর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সানডে ক্রেডিটার্স। হলো। 4 নম্বর, স্টক ইজ টু বি ইনক্রিজড বাই 6,000, মানে স্টকের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? 6,000 টাকা। তো পারবো করতে। স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন লিখ। স্টক অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন 6,000, 6,000। পাঁচ নম্বর এন্ট্রি। 5 নম্বর এখানে দেখ, 5 নম্বর এন্ট্রি করবো, কিন্তু 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট কোনো কাজে লাগবে না। যে নতুন যে পার্টনার ছিল ব্লু, ঠিক আছে, ওর শেয়ার অফ প্রফিট 1/5 কোনো কাজে লাগবে না। 5 নম্বর বলেছে ব্লু ইজ টু ব্রিং 30,000 ক্যাপিটাল। নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়ে আসছে? 30,000 টাকা। আর প্রিমিয়াম কত নিয়ে আসছে? প্রিমিয়াম নিয়ে আসছে 10,000 টাকা। তাহলে বিজনেসে টোটাল কত টাকা আসলো? হ্যাঁ, 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে আসছে আর প্রিমিয়াম নিয়ে আসছে 10,000 টাকা। তাহলে 40,000 টাকা আসলো। তাহলে জার্নালটা লিখবো, টাকা আসলে 40,000 টাকা, লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 40,000 টাকা। তার মধ্যে নতুন পার্টনার মানে ব্লুর ক্যাপিটাল কত? 30,000 টাকা। এটা বোঝানোর কিছু নেই, এটা আগে দিনই করেছি। 30,000 টাকা। বাকি 10,000 টাকা কিসের টাকা? প্রিমিয়াম। তাহলে লিখবো টু প্রিমিয়াম ফর বুকিং 10,000 টাকা।
নতুন পার্টনারদের প্রিমিয়ামে যে টাকাটা কারা ভাগ করবে, স্যাক্রিফাইসিং পার্টনাররা। জার্নালে জার্নাল লেখার আগে আগে তো বলতে হবে স্যাক্রিফাইসিং রেশিও কত। শিখিয়েছি একই কথা। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওতে স্যাক্রিফাইসিং রেশিও, এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, এই অঙ্কে নিউ রেশিও বলে দেয়নি, তাহলে ওল্ড রেশিও কত ছিল অঙ্কে 3:2, তাহলে 3:2 হবে স্যাক্রিফাইসিং রেশিও। এটা করে দেন। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু কি পার্টনারদের নাম কি ছিল, রেড আর হোয়াইট না, টু রেড ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু হোয়াইট ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা, 10,000 টাকা, 30 ভাগ করে 6,000 আর 4,000, তাই তো 6,000 আর 4,000। আচ্ছা দেখ একটা রিজার্ভ ছিল না ব্যালেন্সের লাইবিলিটি থেকে, রিজার্ভটা ভাগ করব 20,000 টাকা, 7 নম্বরে গেলে রিজার্ভটা ভাগ করব, রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা। তো কারা কারা হবে, রেড আর ব্লু, রেড ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্লু কেন বলছি, ব্লু তো নতুন পার্টনার, হোয়াইট হবে, রেড আর হোয়াইট, রেড আর হোয়াইট ক্যাপিটাল। 20,000 কে 3 ভাগ করলে 12,000 আর 8,000 হচ্ছে। এবার রিভ্যালুয়েশন প্রফিট বা লসটা বের করতে হবে, যেটা বেরোবে দেখি ওয়ার্কিংস হচ্ছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট কত আছে, 6,000 টাকা ক্রেডিট আর 6,000 টাকা, 12,000 টাকা ক্রেডিট, রিভ্যালুয়েশন ক্রেডিট 12,000 টাকা। এবার দেখো রিভ্যালুয়েশন ডেবিট কত হচ্ছে, রিভ্যালুয়েশন ডেবিট হচ্ছে 2,000 টাকা, ডেবিট 2,000 টাকা, 4,000 টাকা, ব্যাস আর নেই। 12 থেকে 4 বাদ দিলে 8,000 টাকা হচ্ছে প্রফিট, রিভ্যালুয়েশন প্রফিট হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা কাদের মধ্যে ভাগ হবে, রেড আর হোয়াইটের মধ্যে, তাহলে ভাগ করে দেখ। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা, টু রেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু হোয়াইটস ক্যাপিটাল অ্যাকাউন্ট। 8,000 কে 30 ভাগ করলে কত হয়, 4,893। সবাই সম্পর্ক শেষ হয়ে গেল। বাবা এই অঙ্কটা 2017 সালে এসেছে, তাই না? ইজি অঙ্ক দেয় পরীক্ষায়। বলছে দীপাবলি লিমিটেড ইস্যুড 10,000 ইকুইটি শেয়ারস অফ ₹10 each at a premium 2 per share। তাহলে দীপাবলি কোম্পানি 10,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়। কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চায়, 10,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়। কত টাকা করে প্রিমিয়াম, 2 টাকা করে প্রিমিয়াম। দীপাবলি কোম্পানি মার্কেটে 10,000টা শেয়ার বেচতে যায়, একটা শেয়ারের দাম 10 টাকা করে, তাই তো? একটা শেয়ারের দাম 10 টাকা করে, কত টাকা প্রিমিয়ামে বেচতে যায়, 2 টাকা, মানে অতিরিক্ত দামে। দেখ প্রিমিয়াম যদি কোনো কোম্পানি শেয়ার বেচে তাহলে ভাববে সেই কোম্পানিটা খুব নামি দামি কোম্পানি, ঠিক আছে তো, মার্কেটে নাম আছে বা আগামী দিনে প্রফিট হওয়ার খুব চান্স আছে। জানিস কোন কোম্পানি তার প্রিমিয়ামে শেয়ার বেচতে পারে, ধর কোনো অনেকদিন ধরে কোম্পানি চালু হয়েছে, ও প্রিমিয়ামে শেয়ার বেচতে পারে কখন, যদি কন্টিনিউয়াস 3 বছর ধরে প্রফিট করে, 3 বছর ধরে কন্টিনিউয়াস প্রফিট করে, তাহলে ও প্রিমিয়ামে শেয়ার বেচতে পারবে, ঠিক আছে? হলো তো, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ঠিক আছে। এবার বলে যায় কি অ্যাপ্লিকেশনে 3 টাকা করে নেবে, ঠিক আছে, অ্যালটমেন্টে নেবে কত করে, দেখ 6 টাকা করে, যার মধ্যে প্রিমিয়াম আছে। দেখ ভালো করে দেখ, সুন্দর করেছে, 6 টাকা অ্যালটমেন্টে যার মধ্যে প্রিমিয়াম আছে, তাহলে কত বলছে, 4 + 2 বলা যায়, 4 + 2 না। তারপর কি হচ্ছে, 3 টাকা কি ছিল, ফাইনাল করলে হয়ে গেল। অ্যাপ্লিকেশন কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, স্যার 12,000টা, দেখি একই টাইপের লাগে না, আগের মতোই পুরো 12,000টা ফর্ম জমা পড়েছে। এক্সেস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এক্সেস অ্যাপ্লিকেশন অন 2,000 শেয়ারস ওয়ার রিফান্ডেড, বলে দিই সুন্দর করে। আগের আমরা কি বলেছিল বল, অ্যাডজাস্ট করতে বলেছিল, আরে আমরা কি বলেছি, রিফান্ড করতে। তো ওই ছকের মধ্যে যেখানে অ্যাডজাস্টে টাকা লিখেছিলি ওখানে না লিখে রিফান্ডে ফেলে দেবে। ছকটা কত সুন্দর, রিফান্ড করে দিয়ে 2,000টা শেয়ার। বলছে 1 শেয়ার হোল্ডার হোল্ডিং, ঠিক আছে, 1 শেয়ার হোল্ডার হোল্ডিং, ঠিক আছে, এখানে রুপিস হবে না, এটা 100
ঠিক আছে, ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 100 শেয়ার পেড বা ফাইনাল কল মানি। এই লাইনের মানে বুঝবি, কিন্তু এই লাইনের মানে বুঝবি, ফটফট করে করলে হবে না কিন্তু। বলছে একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 100টা শেয়ার টাকা, বলেনি কিন্তু 100 শেয়ার টাকা দিতে পারেনি, ভালো করে দেখ, ও কোথাও বলেনি 100 শেয়ার টাকা দিতে পারে। কি বলেছে ভালো করে পড়, ইংলিশটা পড়, ইংলিশটা ভালো করে বোঝ। একজন শেয়ার হোল্ডার ছিল, অঙ্কে কিছু নেই, এই লাইনটাই বোঝার লাইন। আমি বারবার বলছি, এই যে লাস্ট লাইনটাই বোঝার লাইন ছিল, অঙ্কের মধ্যে আর কিছু নেই, এই লাস্ট লাইনটাই বোঝার লাইন। বলছে কি একজন শেয়ার হোল্ডার ছিল হোল্ডিং 100 শেয়ার পে, 100টা শেয়ার টাকা পে করে দিয়েছে। দ্য ফাইনাল কল মানি, দ্য ফাইনাল কল মানি অ্যালং উইথ দ্য অ্যালটমেন্ট মানি। তার মানে কি বলেছে, লাইনটার মানে বোঝার চেষ্টা করুন। একজন শেয়ার হোল্ডার ছিল যেখানে 100টা শেয়ার টাকা পে করে দিয়েছে, ঠিক আছে, কিসের টাকা, 100টা শেয়ার টাকা পে করেছে, ফাইনাল কলের টাকাটা পে করে দিয়েছে অ্যালটমেন্টের সময়। তার মানে কি বলেছে বল, ধর এটা আগস্ট মাস, কোন স্টুডেন্ট সেপ্টেম্বর মাসের মাইনা আগস্ট মাসের মাইনার সঙ্গে দিয়ে দিয়েছে, তাহলে কি করেছে, ও অ্যাডভান্স করে দিয়েছে, অ্যাডভান্স করেছে, এখানে অ্যাডভান্সের অঙ্ক বলেছে, অ্যাডভান্সের অঙ্ক বলেছে। আচ্ছা, আমি যদি কোনো স্টুডেন্ট থেকে অ্যাডভান্স টাকা নিই, এটা আমাকে অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। পড়াশোনা ছেড়ে দে, দরকার নেই, ঠিক আছে। তো কোন স্টুডেন্টের কাছ থেকে যদি আমি অ্যাডভান্স টাকা নিই, সেটা আমাদের কাছে কি লাইবিলিটি, কারণ স্টুডেন্টকে পড়ালামই না, তো লাইবিলিটি। তাহলে কোম্পানি শেয়ার হোল্ডার থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে, এটা কোম্পানির কাছে লাইবিলিটি। আর লাইবিলিটি কি হয়, কেইটে বসে। কলসিন এরিয়ার অপোজিট হচ্ছে কলসিন অ্যাডভান্স। সুতরাং কি বললাম, কলসিন এরিয়ার কলের টাকা দিতে পারেনি, কলসিন এরিয়ার বলে। স্যার কেউ যদি কলের টাকা আগে আগে দিয়ে দেয় তাকে বলে কলসিন এরিয়ার। টার্মটা বুঝতে পারলি, পরীক্ষা এমসিকিউ দেয় এবং দেবে, এবছরও দেবে, বলবে কলসিন এরিয়ার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ হয়। আর কল, স্যার কেন ইন্টারেস্ট চার্জ হয়, ভাব, কোনো একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা পায়, কোনো একজন শেয়ার হোল্ডারের কাছে টাকা পায়, টাকা দিতে পারছে না, ও টাকা দিতে পারছে না, বুঝলেন না, একজন শেয়ার হোল্ডারকে টাকা পায়, টাকা দিতে পারছে না, আজ টাকা দিল না, কয়েকদিন পর টাকা দেবে, ঠিক আছে, দেবে, টাকা দেবে, কিন্তু তার জন্য কোম্পানি কি নেবে, ইন্টারেস্ট নেওয়া, ওর থেকে কোম্পানি ইন্টারেস্ট নেবে। এমনি তেমন শেয়ার হোল্ডার বলতে পারে, আচ্ছা আমি টাকা যদি আগে আগে দিয়ে দিই তাহলে আমি কি পাবো, তুমি ইন্টারেস্ট পাবে। তাহলে বুঝতে পারি তো, কলসিন এরিয়ার আর কলসিন অ্যাডভান্স, বুঝতে পারছিস কি বললাম, কলসিন এরিয়ার যদি কোনো শেয়ার হোল্ডার কোম্পানিকে টাকা দেরি করে দেয়, কোম্পানি তার উপর ইন্টারেস্ট নেবে, ঠিক আছে। আচ্ছা, কোন শেয়ার হোল্ডার যদি কোম্পানিকে আগে আগে টাকা দিয়ে দেয়, তাহলে কোম্পানি তাকে ইন্টারেস্ট দেবে। আমি যেটা বলছিলাম, পলিসি এর উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ হয়, 10%, 10%, ঠিক আছে। তো ও চিন্তা নেই, সিকিউর যে ক্লাস ওখানে পরিষ্কার সুন্দর করে লিখে দিয়েছি, কিছু লিখতে হবে না, 10%, আর অ্যাডভান্সের উপর 12%। কিন্তু খুব মানে দুটোর মধ্যে আমি তো বলে দিলাম, টেস্টে দুটোর মধ্যে একটা কোশ্চেন পাবি, কোনো কোনো স্কুলের টেস্টে এই কোশ্চেন পাবি, দুটোর মধ্যে একটা পাবি, আর টেস্ট আর ফাইনাল দুটোর মধ্যে একটা আসবে, না আসেই এটা। কলসিন এর উপর কত পার্সেন্ট আর কলসিন অ্যাডভান্সের উপর কত পার্সেন্ট মনে রাখতে হবে। আমি ছোট ছোট কোশ্চেন এরকমই সব ছোট ছোট ডেটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো হয়ে গেল, কোশ্চেন শেষ, এবার অঙ্কটা করবো, অঙ্ক আরম্ভ কর, ঠিক আছে। তো অঙ্ক আরম্ভ কর, তোরা এইভাবে সাজিয়ে নে পুরো। কোম্পানির নাম কি ছিল বলতো, দীপাবলি লিমিটেড, তাহলে লেখ এখানে দীপাবলি লিমিটেড, দীপাবলি লিমিটেড, দীপাবলি লিমিটেড লেখ, তোর প্রথম দিয়ে লেখ দীপাবলি লিমিটেড, ঠিক আছে। কোম্পানি মার্কেটে কতগুলো শেয়ার বেচতে চায়, 10,000টা শেয়ার বেচতে চায়, তো এই শুট লিখবো 10,000, তাই না, পুরো আগের মতন পুরো এত সুন্দর করে প্যাটার্ন লিখবি। আর কোম্পানিতে ফর্ম জমা পড়েছে কত, 12,000, তাহলে কতগুলো এক্সট্রা ফর্ম জমা পড়েছে, স্যার 2,000। এটাকে কি বলা হয়, ওভার সাবস্ক্রিপশন। তো ওভার সাবস্ক্রিপশনে তো কি বলেছিল এখানটায়, পুরো এখানে কি করতে বলেছিল, অ্যাডজাস্ট না রিফান্ড, রিফান্ডে লিখবো 2,000, হয়ে গেল। সাজা 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 সাজা, সময় নষ্ট করিস না। তাহলে দেখ, অঙ্কে কি বলেছিল আমাদের, অঙ্কে বলেছিল অ্যাপ্লিকেশনে ছিল 3 টাকা, তাহলে ক্যাপিটাল, ক্যাপিটাল 3 টাকা, অ্যালটমেন্টে কত ছিল 6 টাকা, যেমন 2 টাকা প্রিমিয়াম, মানে 4+2 কি 4+2, আর ফাইনাল কলে কত ছিল 3 টাকা, টোটাল কত হলো দেখ 10+2 = কোনো ডাউট নেই এখানে, সুন্দরভাবে এগুলো সাজিয়ে দিবি, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডজাস্টে ক্রস দিয়ে দিল, নেই অ্যাডজাস্টমেন্ট নেই, হয়ে গেল। কি বল, সুন্দর করে সাজা, আগে আগে এটা সাজা, তারপর অঙ্ক স্টার্ট হবে।
এগুলো সুন্দরভাবে করতে হবে তোকে। তো আরম্ভ করতে হবে জার্নাল, আরম্ভ কর, জার্নাল স্টার্ট কর। ফার্স্ট জার্নাল, হ্যাঁ Can I write plus the comment? Can I write plus the ও হ্যাঁ এটা করতে হবে, সরি 3 টাকা ফাইনাল কল দিচ্ছে। আচ্ছা দেখ, একজন শেয়ার হোল্ডার ছিল যে কিনা 1000টা শেয়ারের টাকা যেটা ওর ফাইনাল কলে দেওয়ার কথা, সেটা ওর কোথায় দিয়ে দিয়েছে, অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা কি করবি বল, এটা সব কিছু করা যাবে না। ঠিক আছে 100 করে দিচ্ছেন, এ নাম দিয়ে দিন, আর কিছু করলাম নিয়ম করে দিল, এরও দিয়ে দিন, যেটা ফাইনাল কলে দেওয়ার কথা সেটা ও অ্যালটমেন্টে দিয়েছে, ব্যাস আর কিছু করার দরকার। আর বাকি সবাই রাইট, সবাই রাইট, সবাই রাইট, কোনো সমস্যা নেই। অঙ্ক আরম্ভ করি, হ্যাঁ ফার্স্ট জানো পুরো সেফ। দেখ কোনো, দেখ আমি কি করেছি, দেখে আমি কি করেছি, তোরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছি আমি কি করলাম। আমার আগের যে অঙ্ক করা ছিল সেটা মুছলাম, মুছে করছি, তার মানে কি সেম অঙ্ক হয়, অঙ্ক চেঞ্জ হয় না, শুধু মুছে। দেখ স্যার জার্নাল, দেখ জার্নাল সেম, দেখ আমি মুছেই নি, দেখেছি তো জার্নাল পুরো সেম টু সেম, কোনো চেঞ্জ হবে না, জার্নালও কোনো চেঞ্জ হবে না, বুঝিস তো সেম। তাহলে বল অ্যাপ্লিকেশনের সময় কোম্পানি কত টাকা পেয়েছে, বল, বলতে পারবি কেউ? 1,20,000, তুই ভুল বলেছিস। আচ্ছা শোন, কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে, 12,000টা ফর্ম জমা পড়েছে, 12,000টা ফর্ম জমা পড়েছে, আর একটা ফর্মের দাম কত করে, 3 টাকা করে, তাহলে কত টাকা জমা পড়ে, 36,000 টাকা, 12,000 ইন্টু 3, 36,000 টাকা, লেখ ফার্স্ট জার্নাল লেখ। এবার আমাকে জিজ্ঞাসা করিস স্যার জার্নালটা কি হবে, সেম জার্নাল তো আগের অঙ্কে যেটা ছিল, সেম জার্নাল প্রতিটা অঙ্কে, বল ফার্স্ট জার্নাল কি হবে, bank account debit share? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, 12,000 ইন্টু 3, 36,000। এখন স্যার প্রথমে যদি ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন না লিখে অন্য কিছু লিখি, অঙ্ক কেটে 0 বসাবো, প্রথমে এটাই লিখতে হবে, নিয়ম এটা, কোম্পানির নিয়ম এটা। ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন কত হবে, 36,000, 36,000 হয়ে গেল, ক্লিয়ার, প্রথম পয়েন্ট ক্লিয়ার করলাম, তাই তো লিখে দিলাম ব্যাংক টু শেয়ার অ্যাপ্লিকেশন কত লিখলাম, বল 36,000, 36,000। তারপর শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, ওই টাকাটাই বসিয়ে দিয়ে ধরে 36,000 টাকা, ঠিক আছে তো, কে রে পুরো দেখে দেখে বসিয়ে 36,000 টাকা, ঠিক আছে তো। বুঝা গেল, বল কত টাকা বসালাম, শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট করে 36,000 টাকা, কিন্তু ওদেরকে শেয়ার দিচ্ছি কতগুলো শেয়ার, 10,000টা শেয়ার দিচ্ছি, কতগুলো শেয়ার দিচ্ছি বল বল, 10,000টা শেয়ার দিচ্ছি, 3 টাকা করে দাম, রেট কত, 3 টাকা করে, তাহলে 10,000 ইন্টু 3 মানে কত হয়, 30,000 টাকা, তাহলে ওদেরকে মালিকানা দেবো 30,000 টাকা, এই তো, হ্যাঁ স্যার 30,000 টাকার মালিকানা দিচ্ছে, ঠিক আছে। বাকি যে অতিরিক্ত যে 2,000টা ফর্মের টাকা জমা পড়েছিল, কোম্পানি এই ফর্মটা নিয়ে কি করবে, আগের অঙ্কটা কি ছিল অ্যাডজাস্ট করেছিল, তাহলে এই অঙ্কটা কি করবে, রিফান্ড করবে, রিফান্ড, রিফান্ড করলে বল, রিফান্ড করলে টাকা আসবে না যাবে, রিফান্ড করলে টাকা যাবে, আর টাকা গেলে কি হয়, টাকা গেলে ক্রেডিট হয়, কে ক্রেডিট হবে, ব্যাংক ক্রেডিট হবে, ব্যাংক, এলেক টু ব্যাংক, এলেক টু ব্যাংক, কত টাকা স্যার, 6,000 টাকা। বুঝলে তো, আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই এখানে। বুঝলে তো, ক্লিয়ার হয়ে যায়। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে কিসের টাকা চাইবে বল, কিসের টাকা, অ্যালটমেন্টের, অ্যালটমেন্ট টাকা চাই, কতগুলো শেয়ার টাকা চাই, 12,000 না 10,000, 10,000, 10,000, এক একটা অ্যালটমেন্টের জন্য কত টাকা চাইবে, টোটাল টোটাল অ্যালটমেন্ট কত টাকা চাইবে স্যার, 6 টাকা চাইবে, 6 টাকা,
অ্যালটমেন্টে 6 টাকা চাইবে। কত টাকা চাইবে? 6 টাকা। তাহলে 10,000টা শেয়ার 6 টাকা করে গুণ করলে কত হয়? 60,000 টাকা। টোটাল 60,000 টাকা চাইবে, 60,000 টাকা চাইবে। যার মধ্যে ক্যাপিটালের জন্য কত টাকা চাইবে? ক্যাপিটালে কত টাকা? 4 টাকা। ক্যাপিটাল কত ছিল বল? 4 টাকা, মানে 40,000 টাকা, তাই তো? আর প্রিমিয়ামে কত হবে বল? 20,000 টাকা। আগে এত তুই করে নে, তারপরে বাকিটা বল। ঠিক আছে তো? কত করতে পেরেছিস তুই? আগেরগুলো হয়েছে? লেখ ওই সেম জার্নাল দরকার হলে তো, যদি মনে হয় অসুবিধা হয়, জানার মনে হয় কত উল্টো দেখ, সেম জার্নাল তো। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। কি বললাম বল? শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটিজ প্রিমিয়াম। কি বললাম বুঝলি? একটু এটা তো জানিস না, এবার তো আটকে কলসিন এরিয়া তো জানতি, কলসিন অ্যাডভান্স জানতি না, এবার বলতে হবে। কলসিন অ্যাডভান্সের ভিডিও দেখেছিলি না? কত নম্বর ভিডিও ছিল? 4 নম্বর কি 5 নম্বর ভিডিও ছিল কলসিন অ্যাডভান্স? দেখেছিলি নাকি? বলবো? পরেরগুলো বলিনি। এবার দেখ তারপর একটা, তাহলে হলো তো। এবার কোম্পানি কিসের টাকা পাবে বল? এই দেখ কোম্পানি কিসের টাকা পাবে, আমি এখানে দেখাচ্ছি, সুন্দর করে দেখাচ্ছি। কোম্পানি এবার অ্যালটমেন্ট টাকা পাবে। আচ্ছা, অ্যালটমেন্ট পাওয়ার কথা কত ছিল বল দেখি, কি বলবি? 60,000 টাকা পাওয়ার কথা। কত টাকা পাওয়ার কথা? আচ্ছা, ও কি 60,000 টাকাই পাবে বল দেখি? বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। ফেল করলে কম, ফেল তো করেছে, তাহলে কি পাবে? বেশি পাবে। স্যার কেন বেশি পাবে? ফাইনাল কলের টাকা পেয়ে গেছে। ফাইনাল কল কত টাকা পেয়েছে? স্যার 100টা শেয়ার টাকা পেয়েছে। কত টাকা করে পেয়েছে ফাইনাল কলে? মানে ফাইনাল কলের রেট কত করে ছিল বল? 3 টাকা করে। যেই টাকাটা ফাইনাল কলে পাওয়ার কথা, একজন শেয়ার হোল্ডার ছিল যে 100টা শেয়ার টাকা ও ফাইনাল কলে দেওয়ার কথা ছিল, ও অ্যালটমেন্টে দিয়ে দিয়েছে। তো যেই 100 ইন্টু 3 কত? 300 টাকা। যেই 300 টাকা ফাইনাল কলে দেওয়ার কথা, সেটা কোথায় দিয়েছে? তাহলে অ্যালটমেন্টে কত পেয়েছে? 60,000 যোগ 300। কত টাকা পেয়েছে বল অ্যালটমেন্টের সময়? 60,300। বল, বুঝেছিস কি বেশি? অ্যালটমেন্ট হবে 60,300। তাহলে এখানে যখন লিখবি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত লিখবো বল? 60,300, তাই তো? তার মধ্যে অ্যালটমেন্ট তো 60,000, সবাই জানিস। অ্যালটমেন্ট 60,000 টাকাই হবে। কিন্তু বাকি যে 300 টাকা পেয়ে, 300 টাকা কি বলে? অ্যাডভান্স। অ্যাডভান্স যে 300 টাকা পেয়ে 300 টাকা অ্যাডভান্স, এই অ্যাডভান্সটাকে কি বলা হয়? কলস ইন অ্যাডভান্স। আর কলস ইন অ্যাডভান্স কি হয় জানিস? আমাদের লাইবিলিটি হয়, আমি বলেছিলাম, মানে ক্রেডিট হবে। ক্রেডিট হবে। এখানে লিখ টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে তো মোটামুটি? বুঝেছিস তো? ভালো অঙ্ক ছিল না। তোর পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় কেমন অঙ্ক দেয় জানিস তো? বড় 6 নম্বরে হয় এই অঙ্কটা পুরো তুলে দেবে, মানে হয় এই অঙ্ক তুলে দেবে, আর না হলে আগের অঙ্ক তুলে দেবে, ব্যাস। এই দুটোর বাইরে কোনো অঙ্কই হয়। সিরিয়াসলি বলছি, এই অঙ্কটা তুলে দেবে না আগের অঙ্ক তুলে দেবে, এই দুটোই অঙ্ক দেবে, আর বাইরে নেই। আর খুব ম্যাক্সিমাম করতে পারে আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কের মধ্যে হয়তো বলেছিল ফরফিট করেছে, ব্যাস। এর বাইরে কিছু পাবি না তুই। এই দুটো অঙ্ক তুই বারবার করে, তুই পরীক্ষার দিনে সকালবেলা এই দুটো অঙ্ক করেই যাস, আর এই ধরতে হবে না। কিন্তু দেখ, বারবার করে একটা কথাই বলা হবে যে তুই এই দুটো অঙ্ক করে পরীক্ষা হলে ঢুকতে পারবি না, কারণ তো প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস লেভেল, মানে প্র্যাকটিস বাড়িয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? প্র্যাকটিস বাড়িয়ে নিয়ে গেলে, মানে আমি কেন বলছি যে যার পুরো করা, যার মোটামুটি একটা ধ্যান ধারণা পুরো তৈরি হয়ে গেছে অঙ্ক সম্পর্কে, সেই দুটো অঙ্ক করে গেলেই হবে পরীক্ষার 1 সপ্তাহ আগে। টেস্ট পরীক্ষায় অঙ্কগুলো দেখে গেলেই হবে, এর বাইরে তো নেই কিছু। তো বুঝতে পারলি তো? বল, এত ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার হয়েছে। এবার কোম্পানির শেয়ার টাকায় কি টাকা যাবে বল? কলের টাকা যাবে, কল। আচ্ছা, এখানে কিন্তু ফার্স্ট কল ছিল না, শুধু একবারে ফাইনাল কল। কোম্পানির শেয়ার টাকায় কি টাকা যাবে বল? ফাইনাল কলের টাকা যাবে, বল। কি কিছু অসুবিধা হয়েছে? লিখতে অসুবিধা হয়েছে? কোন জায়গাটা বল, কোন জায়গাটা? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 60,300 লিখেছিস। টু শেয়ার অ্যালটমেন্ট 60,000 টাকা। টু শেয়ার অ্যালটমেন্ট 60,000 টাকা। টু কলস ইন অ্যাডভান্স 300 টাকা। বলতে হবে, বলবি, আমি বলে দিচ্ছি, অসুবিধা কথা। ঠিক আছে তো? হয়ে গেল এত অব্দি? বুঝতে পেরেছিস তো? তোরা যারা কম পড়িস, পড়তে যাস না, যেই অঙ্কগুলো করাচ্ছি এখানে বসিয়ে, সেই অঙ্কগুলো অ্যাটলিস্ট কর, বারবার করে বাইরে প্র্যাকটিস করে। হয়ে গেল তো? শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে তো? শেয়ার ফাইনাল কল টু, কি বললাম? শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল কত করলো? কত টাকা চাইবে? 30, মানে 3 টাকা করে ছিল ফাইনাল কল, তাহলে 30, 30।
যদি সত্যি আমাদের একটু মাথাটা খাটাতে পারি, ভালো করে শোন, ফাইনাল কলে কত টাকা পাওয়ার কথা বল, ফাইনাল কলে কত টাকা পাওয়ার কথা? 30,000 টাকা। তাহলে কি সবাই টাকা দিয়েছে? তাহলে কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফাইনাল কল 30,000 30,000 30,000 30,000 লিখবো। কেন 30,000 30,000 লিখবো? একজন তো 300 টাকা দিয়েই দিয়েছে, ভাব, ইমাজিন কর, একজন লোক তো 300 টাকা দিয়েই দিয়েছে, তাহলে ওই 300 টাকা ও আবার দেবে? তাহলে 30,000 মানে 300 টাকা পাবো, কত টাকা পাবো? 29,700। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করো 29,700। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট লিখে 29,700, এটা লাস্ট এন্ট্রি। এটা টাকা আসলো কত? 29,700। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 29,700। ঠিক আছে, বন্ধু শুনবি, একটা লাইন ছাড়বি, ছেড়ে ছেড়ে লিখবি, এক লাইন ছেড়ে লিখবি। কি লিখবি? টু শেয়ার ফাইনাল কল, এক লাইন ছেড়ে লিখবি। কি বললাম বল? স্যার ডেবিটে কম লিখছেন কেন? একটু ইমাজিন করবে ব্যাপারটা, কিছু জিনিস বলতে চাইছি। ধর মন দিয়ে শোন, ধর এটা তো আগস্ট মাস, ঠিক আছে তো, ধর কেউ আমাকে আগস্ট মাসের মাইনা না মন দিয়ে শোন, আগস্ট মাসের মাইনা না আমাকে ধর জুলাই মাসে দিয়ে দিয়েছে। আগস্ট মাসে যে মাইনাটা ও আমাকে জুলাই মাসে দিয়ে দিল, তাহলে আমি ওর থেকে কি মাইনা নিয়েছি? অ্যাডভান্স দিয়েছি। তাহলে আগস্ট মাস যখন আমার পড়ানো হয়ে যাবে, তাহলে ও বলতে পারবে আমি আপনাকে অ্যাডভান্স টাকা দিয়েছি। বলতে পারলে কি বুঝিসনি? বুঝিসনি? বলবে না, বলবে না, তাহলে বুঝেছিস। গল্পটা কি হচ্ছে, একজন শেয়ার হোল্ডার যার টাকাটা দেওয়ার কথা ছিল কোথায়? ফাইনাল করে দেওয়ার কথা, ও ফাইনাল করে টাকাটা কোথায় দিয়ে দিয়েছে? অ্যালটমেন্টে। তো অ্যালটমেন্টও বলতে পারে অ্যাডভান্স, কিন্তু যখন ফাইনাল কলের টাকা কোম্পানি চেয়ে নিয়েছে তখন কি অ্যাডভান্স থাকবে? তাহলে এখন অ্যাডভান্সটা কি হয়ে যাবে? কেটে যাবে, কেটে যাবে। অ্যাডভান্স আগে কি ছিল? ক্রেডিট ছিল। ক্রেডিট কার্ড থেকে লিখতে হতো, এখন লিখবো কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট 300 টাকা। শেষ হোক, এই অঙ্কটা তো শেষ হয়ে গেল। ঠিক আছে, পোর্শিয়া, মৌপর্ণা আর নন্দনা, ঠিক আছে, আর 3 পার্টনার্স অফ এ ফার্ম, 3জন পার্টনার ছিল। দে শেয়ার প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 2:1। রেশিও কি ছিল? 2:1। ব্যালেন্স শিট দিয়ে দিই, সুন্দর করে ব্যালেন্স শিট দিয়েছে, বাহ, মজা লাগলো অঙ্কটা। আবার আগের অঙ্কটা দেখ, জেনারেল রিজার্ভ দেয়নি, ঠিক আছে, আগের অঙ্কটা জেনারেল রিজার্ভ দেয়নি, এই অঙ্কটা কি দিয়েছে? জেনারেল রিজার্ভ দিয়েছে। আর জানিস জেনারেল রিজার্ভ থাকলে কি করতে হয়? পার্টনার মধ্যে ভাগ করতে হয়। বই 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 রেড রেড রেড, ঠিক আছে। তো জেনারেল রিজার্ভটা কি হয়? জেনারেল রিজার্ভ 60,000 টাকা, এটা পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে, ঠিক আছে তো। তো জেনারেল রিজার্ভ কত টাকা? 60,000 টাকা। আর পার্টনার রেশিও কত ছিল বল? ওল্ড রেশিও কত ছিল? 2:1। তাহলে 60,000 কে তোকে 2:1 ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে। তাহলে করবো 1 মিনিট দ্বারা, জাস্ট একটু কোশ্চেনটা দেখে নিচ্ছি, কোশ্চেনটা পুরোপুরি ঠিক আছে কিনা। মনে হচ্ছে ঠিকই আছে, তবু একবার দেখে নিচ্ছি। কথা বলিস না একদম, ভালো লাগবে অঙ্ক করাতে, ভালো লাগবে কথা বললে, কথা একদম অঙ্ক করাতে ভালো লাগবে। আচ্ছা, তো দেখ, অঙ্কে ক্যাপিটাল কি কি বলেছিল? পোর্শিয়ার ক্যাপিটাল বলেছিল 2 লাখ টাকা, মৌপর্ণার ক্যাপিটাল বলেছিল 3 লাখ টাকা, আর নন্দনার ক্যাপিটাল বলেছিল 2 লাখ টাকা, টোটাল 7 লাখ টাকা। জেনারেল রিজার্ভ ছিল 60,000 টাকা, আর ক্রেডিটার ছিল 40,000 টাকা, সব ঠিক আছে। ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক কত ছিল? 1 লাখ টাকা। ডেটার ছিল 1,10,000, তার থেকে রিজার্ভ বা প্রভিশন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কোশ্চেন জাস্ট একটু মিলিয়ে নিলাম, কোশ্চেন গুলো ঠিক ছিল। স্টক বলেছিল 1 লাখ টাকা, ঠিক আছে। মেশিনারি বলেছিল 3 লাখ টাকা, আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বলেছিল 2 লাখ টাকা, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ, কবে রিটায়ার করেছে? পোর্শিয়া রিটায়ার করেছে 1/4/20 ফ্রম দ্য ফার্ম ফলোইং কন্ডিশন। বলেছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু 3 লাখ টাকা ছিল। কত? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 2 লাখ টাকা, হলো 3 লাখ টাকা, ঠিক আছে। মেশিনারি রিডিউস 10%, মেশিনারি 3 লাখ টাকা ছিল, 10% কমে গেল। তারা বলেছে অল ডেটার্স ওয়ার কনসিডার্ড অ্যাজ গুড, এটা পরে বলবো, এখন বলবো না, ইচ্ছা করে। বলছে সমস্ত ডেটার্স গুড, ঠিক আছে। গুডউইল, গুডউইলের ভ্যালু বলেছে কত? 30,000 টাকা। গুডউইলের ভ্যালু বলেছে 1,30,000 টাকা, বাট নো গুডউইল ইজ টু অ্যাপিয়ার ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট অফ দ্য ফার্ম। স্যার লাইনের মানে,
বলছে গুডউইল 30,000 টাকা, বলছে বইতে তুমি গুডউইল দেখাতে পারবে না। আমরা যে টেবিল এন্ট্রি করি লাইনটার মানে সেটাই, টেবিল এন্ট্রি বলা, এই লাইনটা লেখা থাকলে টেবিল এন্ট্রি করতে হয়। বোঝা গেল কি বললাম? টেবিল এন্ট্রি করতে হয়, বা কেউ টেবিল এন্ট্রি না করে গেনিং রেশিওতে করতে পারে, কোনো সমস্যা নেই। তো বলছে অ্যামাউন্ট পেবেল টু পোর্শিয়া, রিটায়ার করেছে কি পোর্শিয়া, তাহলে পোর্শিয়ার টাকাটা মিটিয়ে দিতে হবে। এবং যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে, যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকে তখন কি দিয়ে মেলাবো? পোর্শিয়া লোন করবো, যেটা আগের অঙ্কে করলাম। মৌপন্না আর নন্দনার নিউ রেশিও কত হবে? 3:2। অঙ্ক শেষ। অঙ্কটা আরম্ভ করবেন। তাহলে এখানে পার্টনারদের নাম কি কি ছিল বল? পোর্শিয়া, মৌপর্ণা, নন্দন। পোর্শিয়া আমি এখানে লিখলাম পি। তোরা এক্সামে পি লিখলে নাম্বার কাটবে, পি লিখলে নাম্বার কাটবে। কি লিখবো তোরা? পুরো লিখবি পোর্শিয়া, ঠিক আছে? তারপর কি ছিল? মৌপর্ণার এম, নন্দনার এম, পি এম এন। পরীক্ষায় কিন্তু পুরো লিখতে হবে, বারবার বলে দিচ্ছি। পোর্শিয়া, মৌপর্ণা আর নন্দনা। তো দেখ প্রথমে কি করবো বল? আগের অঙ্কটা অ্যাসেট সাইড থেকে শুরু করেছিলাম, এই অঙ্কটা তোর ইচ্ছা, তুই অ্যাসেট দিক দিয়ে শুরু করতে পারিস, আবার লাইব্রেরি দিক দিয়ে শুরু করতে পারিস। বল কোন দিক দিয়ে করবো? অ্যাসেট দিয়ে করবো না লাইব্রেরি দিক দিয়ে করবো? চল তাহলে লাইব্রেরি দিক দিয়েই করি, ঠিক আছে? তো ক্যাপিটাল, পোর্শিয়ার ক্যাপিটাল ছিল কত? 2 লাখ টাকা। মৌপর্ণা ছিল 3 লাখ টাকা, নন্দনা ছিল 2 লাখ টাকা, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল, তো ক্যাপিটাল লেখ, লেখ বাই ব্যালেন্স বিল। পোর্শিয়ার ক্যাপিটাল কত ছিল স্যার? 2 লাখ টাকা। মৌপর্ণার স্যার 3 লাখ টাকা। আর 2 লাখ। ঠিক আছে, ওর ছিল, নন্দনার ছিল 2 লাখ টাকা, ঠিক আছে? তো হয়ে গেল। এবার কি বলে? জেনারেল রিজার্ভ 60,000 টাকা। জেনারেল রিজার্ভ পার্টনার ভাগ করতে হয়, পার্টনারদের মধ্যে রিজার্ভের টাকা ভাগ করে দিই, পার্টনারদের ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কে দিকে লিখো বাই জেনারেল রিজার্ভ, লেখ বাই জেনারেল রিজার্ভ। কত টাকা? 25,000, 24,000 লাখ। জেনারেল রিজার্ভ 60,000 টাকাটা ভাগ করবো 2:1 এ। 2:2 এ ভাগ করলে কত হয়? 60,000 কে 2:2 ভাগ করবো, এখানে দেখাই দিই। 2:2:1, 2 2 1 মানে 5। 60,000 কে 5 দিয়ে ভাগ করে 12, 12 2 24, 24,000, 24,000 আর 12,000। কি বললাম? 24,000, 24,000, 12,000। স্যার বুঝেছি, স্যার বুঝতে পেরেছি। নেক্সট কেইটার্স, কেইটার্স কোথায় আসবে? লাইব্রেরি সাইডে লেখ। তো লাইব্রেরি সাইডে লেখ কেইটার্স, লেখ সানডি কেইটার্স। কেইটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে? না স্যার। কত টাকা? 40,000 টাকা। হয়ে গেল। দেখ লাইব্রেরি কম, অ্যাসেট সাইডে চলে আয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? 2 লাখ টাকা, লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? 2 লাখ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? 2 লাখ টাকা, ঠিক আছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 লাখ টাকা ছিল। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? স্যার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু হয়ে গেছে কত? 3 লাখ টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 1 লাখ টাকা। তাহলে যোগ দিয়ে লেখ ইনক্রিজ কত? 1 লাখ টাকা। কত হলো? 3 লাখ টাকা। তাহলে বল অ্যাসেট 1 লাখ টাকা বাড়লো, আর অ্যাসেট 1 লাখ টাকা বেড়ে যাবে, আমাদের কাছে কি লাভ না লোকসান? লাভ। 1 লাখ টাকা লাভ। তো লাভ রিভ্যালুয়েশন এইটা লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ টাকা। নেক্সট মেশিনারি, লেখ মেশিনারি, অ্যাসেট সাইডে লেখ মেশিনারি। কত ছিল? স্যার মেশিনারি ছিল 3 লাখ টাকা। কি বলেছে? বলেছে মেশিনারি রিডিউস হয়ে 10%, মাইনাস দিয়ে লেখ রিডিউস 10%। 3 লাখে 10% কত হবে? 30,000 টাকা। তাহলে বাদ দিয়ে কত হচ্ছে? 2,70,000। ঠিক আছে, বাদ দিয়ে কত হচ্ছে? 2,70,000। হয়ে গেল।
নেক্সট মেশিনারি হয়ে গেল। এবার কি করব, স্টক ইন ট্রেড। আচ্ছা দাদা দাদা মেশিন কমে গেছে মানে আমার লস, মেশিন কমে যাওয়া লস। তো আমি বলেছিলাম যদি প্রফিট হয় তাহলে এই দিকে লিখবো প্রফিট আর এই দিকে লিখবো লস। লস হলে এই দিকে টু মেশিনারি কত টাকা। নেক্সট কি বলেছে বল, স্টক ইন ট্রেড 1,00,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট আছে? স্টকের কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? না স্যার নেই। তাহলে ডাইরেক্ট বসিয়ে দেয় স্টক ইন ট্রেড 1,00,000 টাকা। ঠিক আছে, তো স্টক ইন ট্রেড কত হয়ে গেল 1,00,000 টাকা। নেক্সট কি বলেছে স্যার ডেটার্স, এটার জন্যই স্যার বসে আছে এতক্ষণ ধরে। চ ডেটার্স লিখ। কি বলেছে জানিস, মন দিয়ে শুনবি, এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট বলছে অল ডেটার্স ওয়ার কনসিডার্ড অ্যাজ গুড। স্যার মানে আমার বিজনেসের যত কাস্টমার আছে তাদেরকে ডেটার্স বলে, যাদেরকে আমার ধারে ঘুরবে তাদেরকে ডেটার্স বলে। বলছে সবাই গুড। গুড মানে কি, দুটো হয়, গুড হয় আর ব্যাড হয়। গুড মানে যারা ভালো, মানে যারা আমার টাকা মারবে না, যারা আমার প্রত্যেকে টাকা দিয়ে যাবে তাকে বলে গুড ডেটার্স। আর একটা ব্যাড ডেটার্স বলে যে আমার টাকা মেরে দিচ্ছে বা টাকা মারবে। তো এখানে আমি অলরেডি ভালো করে যদি দেখিস, তোকে আমি কোশ্চেনে দেখাচ্ছি কি করেছিলাম। এই দেখ, ডেটার্স থেকে আমি 10,000 টাকা মাইনাস দিয়েছিলাম। তার মানে আমি কি অ্যাজাম্পশন করছিলাম যে পরের বছর কিছু কাস্টমার 10,000 টাকা মেরে দেবে। কিন্তু পরে দেখা গেল যে না না, কেউ আমার টাকা মারবে না, কেউ টাকা মারবে না। তাহলে আমি যে 10,000 টাকা মাইনাস করে ঠিক করেছি না ভুল করেছি? ভুল করেছি। তাহলে আমার ডেটার্স এখানে দেখানো উচিত কত, 1,00,000 টাকা দেখানো উচিত না 1,10,000 দেখানো উচিত? 1,10,000 দেখিয়েছি কত। তাহলে কি করতে হবে এখন, 10,000 টাকা বাড়াতে হবে। 10,000 টাকা বাড়াতে হবে, কি করতে হবে ভালো করে শুনবি কিন্তু, আগে আগে করার দরকার নেই। 10,000 টাকা বাড়াতে হবে। তাহলে ডেটার্স এখানে কত লিখবো স্যার, ডেটার্স আপনি 1,10,000 লিখবো। কত লিখবো, 1,10,000 ছিল তো 1,00,000, আমি 1,10,000 লিখি। কত টাকা বাড়ালাম, 10,000 টাকা বাড়ানো। অ্যাসেট বাড়ছে মানে আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এখানে লিখ, এইটা লিখ বাই ডেটার্স 10 হলো। স্যার হয়ে গেছে। ব্যাংকে কত ছিল, 1,00,000 টাকা। লেখ ব্যাংকে লেখ 1,00,000 টাকা, অ্যাসেটে লেখ ব্যাংক 1,00,000 টাকা। অ্যাসেট সাইড ট্যালি করে দিতে পারি, এখানে অ্যাসেট সাইড মিলে গেছে, আর কিছু নেই। অ্যাসেট সাইড, অ্যাসেট সাইড যোগ করে মানে অ্যাসেট আর কিছু বসবে না, বুঝতে পারছিস তো? কত হচ্ছে, 3,00,000 আর 2,70,000, 5,70,000, 5,70,000 আর 1,00,000, 6,70,000, 6,70,000 আর 1,00,000, 7,70,000, 7,80,000, 8,80,000। টোটাল হচ্ছে 8,80,000 ব্যালেন্স শিট অ্যাসেট সাইড। ঠিক আছে, তো লাইভ সাইড করবো। তাহলে সবার প্রথম কি করবো স্যার, রিভ্যালুয়েশন মেলাবো। আরে মেলাবো তো পরে, তার আগে গুডউইল ট্রিটমেন্ট করবো না। 4 নম্বর অঙ্কটা মানে 4 নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখ কি বলেছিল, গুডউইল ট্রিটমেন্ট। স্যার কিভাবে করবো, পুরো আগের অঙ্কের মতো, পুরো আগের অঙ্কের মতো। দেখ কি ছিল পার্টনারদের নাম, পোর্শিয়া, তারপর মৌপর্ণা, আর তারপর নন্দনা। তাহলে কি লিখেছি, ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। আমাদের ওল্ড রেশিও কত ছিল অঙ্কে, 2:2:1, 2:2:1 ওল্ড রেশিও। গুডউইল ছিল কত স্যার, 30,000 টাকা। তা 30,000-কে 2:2:1 ভাগ করলে কত হবে, 30-কে 5 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12, 12,000, 12,000 আর 6,000। এই টাকাটা ওদের পাওয়ার কথা, কিন্তু ওরা পাবে কবে স্যার, ফিউচারে পাবে। ফিউচারে কবে পাবে, রিটায়ার করেছে কে বল, পোর্শিয়া, মৌপর্ণা, নন্দনার মধ্যে রিটায়ার করেছে কে, পোর্শিয়া রিটায়ার করেছে। তাহলে বিজনেস করছে কারা স্যার, মৌপর্ণা, নন্দনা বিজনেস করছে। নিউ রেশিও কত বলেছে, দেখ লাস্ট লাইনে বলেছিল 3:2। তাহলে 30,000 টাকাটা 3:2 মানে মৌপর্ণা 18,000 আর নন্দনা 12,000 হয়ে গেল। দেখ ভাই, পোর্শিয়ার পাওয়ার কথা 12,000 টাকা, কিন্তু পোর্শিয়া 1 টাকাও পাচ্ছে না। তাহলে পোর্শিয়াকে আজকে 12,000 টাকা দিয়ে দিতে হবে যোগ, মানে ক্রেডিট। পোর্শিয়া হয়ে যাবে ক্রেডিট। মৌপর্ণা
ওর পাওয়ার কথা 12, ও পাবে 18, তাহলে কত টাকা বেশি পাবে? ফিউচারে 6000 টাকা। আজকে ওর থেকে 6000 টাকা কেড়ে করে নিলে, 6000 টাকা, তাহলে ডেবিট হবে। নন্দনা পাওয়ার কথা 6, পাবে 12, তাহলে 6000 টাকা বেশি হবে ফিউচারে, আজকে ওর থেকে 6000 টাকা নিলে, ডেবিট। তাহলে জার্নাল বুঝতে, জার্নালটা করে দেখাতে হবে। এখানে কি লিখবো? মৌপর্ণা অ্যাকাউন্ট ডেবিট, লেখ পরিষ্কার হবে, লেখ মৌপর্ণা। ছ হাজার টাকা। নন্দনা অ্যাকাউন্ট ডেবিট 6000 টাকা, লেখ নন্দনা অ্যাকাউন্ট ডেবিট 6000 টাকা, লেখ। টু, কি লিখবো? টু পোর্শিয়া। কত টাকা বল? 12,000 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলি রিটায়ারমেন্ট আর ফুল ট্রিটমেন্ট আটকাবে কি রে? রিটায়ারমেন্ট চলে আসছে পরীক্ষায়, তোর টেস্ট পরীক্ষা, হাফ ইয়ারলি, ফাইনাল সব জায়গায় রিটায়ারমেন্ট পাবি। ফুড উইল ট্রিটমেন্ট এই একটা ট্রিটমেন্ট দিবে, আর কোনো ফুড উইল ট্রিটমেন্ট নেই। পুরো মাথার মধ্যে পুরো ঢুকি ফেল ফুড উইল ট্রিটমেন্ট কিভাবে করতে হবে। তাহলে কি হবে স্যার? এন্ট্রি কি হবে? ডেবিট দিকে, ভালো করে শোন, ডেবিট দিকে মৌপর্ণার ঘরে 6000 টাকা, লে। তাহলে ডেবিট দিকে মৌপর্ণার ঘরে 6000 টাকা, লে। ডেবিট দিকে মৌপর্ণার ঘরে 6000 টাকা, লে। স্যার লিখে দিচ্ছি। তারপর ডেবিট দিকে নন্দনার ঘরে 6000 টাকা, লেখ। ডেবিট দিকে নন্দনার ঘরে 6000 টাকা, লেখ। তারপর স্যার ক্রেডিট দিকে পড়শিয়ার ঘরে 12,000 টাকা, ক্রেডিট দিকে পড়শিয়ার ঘরে 12,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ, তুই শুরু তো করলাম, তুই শুরুতেই করিস। আচ্ছা দেখ, তাহলে এখানে যেহেতু মৌপর্ণার নন্দনার ঘরে টাকা লিখে, তাহলে কি লিখবো ডেবিটে? টু পড়শিয়া, টু পড়শিয়া ক্যাপিটাল। আর এখানে যেহেতু পড়শিয়ার ঘরে টাকা লিখেছি, তাহলে কি লিখবো এখানে? বাই মৌপর্ণার নন্দনা। তাহলে এখানে লেখার জায়গা নেই, লিখবো বাই এম অ্যান্ড এ। হয়ে গেল স্যার, হয়ে গেছে। এবার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মেলাবো। 1 লাখের সঙ্গে 10,000 যোগ করে কত হচ্ছে? 1,10,000। সেই 1,10,000টা এদিক লিখবো। এবার এই 1,10,000 থেকে 30,000 বাদ দিলে কত হবে? 80,000 টাকা। তাহলে দেখ 2017 সালে টাফ অঙ্ক এসছে, ওটা টাফ এসেছিল কি রে? কোনো জানা অঙ্ক? 1,10,000 থেকে 30 বাদ দিলে 80,000 টাকা। কি দিয়ে মেলাবো এটা? টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে কি লিখবো স্যার? পড়শিয়া, মৌপর্ণা আর নন্দনা। রেশিও কত ছিল? ওল্ড রেশিও 2:1 কর। 2/5, 2/5 আর 1/5। তাহলে 80 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 16,000। 16 × 2, প্রথমটা হবে 32,000, তারপরটা হবে 32,000, তারপরটা লাস্ট 16,000। হয়ে গেল। এবার এখানে বসা। টু রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনে কে লিখ বাই, সরি, তোর কি হয়েছিল? রিভ্যালুয়েশন ডেবিট হয়েছে টু পার্টনার্স ক্যাপিটাল। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটু মিস্টেক করে দিয়েছি। এখানে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালে কি লিখবো? বাই রিভ্যালুয়েশন। কত টাকা বেরোলো বল? 32, 32, 16। মেলা সবার প্রথম না জানি, রিটায়ারমেন্ট করার সময় মেলানো কিভাবে মেলাতে হয়। আগে আগে না সবাই চেষ্টা করি পড়শিয়ার ঘরটাকে আগে মেলাবে, পড়শিয়াকে আগে মেলাবে। তো পড়শিয়া কত ছিল বল? 2,40,000, 2,24,000, 2,24,000 যোগ 12, 2,36,000, 2,36,000 আর 32 কত হয়? 2,68,000, 2,68,000। ঠিক আছে, তো 2,68,000 টাকা পাবে পড়শিয়া। কিন্তু তোর ক্যাশে কত আছে? বল 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 বল, ক্যাশে কত আছে? 1,00,000 টাকা। দিতে পারবি 1,00,000 টাকা? তুই কি দিতে পারবি? 2,68,000 না স্যার, তাহলে কি করতে হবে? লোন করতে হবে। লোন করতে হবে, লেখ টু পড়শিয়াস
লোন অ্যাকাউন্ট কত টাকা? 2,68,000 টাকা হয়ে গেল। তাহলে লোনটা লাইবিলিটিতে বসিয়ে দে, লাইবিলিটিতে বসিয়ে দে, পোর্সিয়া লোন। ঠিক আছে তো, পোর্সিয়া লোন 2,68,000 হয়ে গেল, কি বোঝা গেল? এবার বুঝতে পেরেছি। এবার মৌ পড় না, ব্যালেন্স কর। 3,24 আর 32, 3,56,000। সেখানে লিখবো 3,56,000। 3,56,000 থেকে 6 বাদ দিলে কত হয়? 3,50,000। নেক্সট, 8, 2,12 আর 16, 2,28,000। 2,28,000, এখানে লিখ 2,28,000। 2,28,000 থেকে 6 বাদ দিলে 2,22,000। যেটা ব্যালেন্স হচ্ছে সেটা লিখবো টু ব্যালেন্স সিডি। শেষ। ব্যালেন্স কত দেখ মিলছে কিনা, মৌপর্ণা আর নন্দনা। এখানে লিখবো মৌপর্ণার এম আর নন্দনার এন। তাহলে মৌপর্ণার ক্যাপিটাল কত? 3,50,000 আর এটা 2,22,000, 5,72,000, তাই তো? টোটাল কত নিচে কি 8,80,000 মিলে, তাই তো? তাহলে ট্যালি হয়ে গেল। বুঝলি আমরা কি করতে বলেছে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। কোশ্চেনটা কি বলেছে? সেল বলে দিয়েছে, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে, বাদ দিয়ে গ্রস প্রফিট, তার থেকে অ্যাডমিনিস্ট্রেশন আর সেলিং এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট বিফোর ট্যাক্স, আর তার থেকে ট্যাক্স বাদ দিয়ে প্রফিট আফটার ট্যাক্স। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কিভাবে করতে হয় এটা তোদের শিখতে হবে। সোজা অঙ্ক, জানা না থাকলে একটু অসুবিধা হবে। তো উপরে হেডিং দিবি, হেডিং দিবি আমার সঙ্গে শোন, আমি বলছি। উপরে হেডিং দেখ, কমন সাইজ লেখ, কমন সাইজ লেখ। কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট কি লিখলাম বল? কি লিখলাম? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট টপিকের নাম, ঠিক আছে? টপিকের নাম দিলাম কি? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, দুটো ঘর করবে এরকম, দুটো ঘর দেখ, দেখলে কেমন দুটো ঘর, এরকম দুটো ঘর করবে। স্কেলে নিয়ে দাগ কাট। পার্টিকুলার, প্রথমটা হবে অ্যামাউন্টের ঘর, ঠিক আছে? প্রথমটা হচ্ছে অ্যামাউন্টের ঘর, তারপরের ঘরটা হবে পার্সেন্টেজ। পার্সেন্টেজ অফ নেট সেলস, কি লিখবো? পার্সেন্টেজ অফ, এই তো কিছু নেই। উপরে লিখলাম কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট, নিচে কি লিখেছি? পার্টিকুলার। রুপিসের দুটো ঘর, সরি একটা রুপিসের ঘর আর একটা পার্সেন্টেজ অফ নেট সেলস, ঠিক আছে? দাগ কাট, আরম্ভ করবো। হলো? আস্তে আস্তে, ঠিক আছে? হলো তো? এবার দেখ কোশ্চেনটা সবার দাগ কাটা হয়েছে, দাগ কাটা হয়ে গেলে সবাই কোশ্চেনের দিকে একটু তাকাবি, মন দিয়ে তাকাবি কোশ্চেন, ঠিক আছে? দেখ অঙ্কটা, এই অঙ্কটা কতটা ইজি, কথা বলিস না, মন দিয়ে শোন, পরীক্ষায় যদি চলে আসে একটা নাম্বার সমস্যায় পড়িয়ে যাবে, ঠিক আছে? দেখ কোশ্চেনটা সামনে রাখ, তাহলে অঙ্ক করতে পারবে। এই অঙ্কটা কোশ্চেনটা সামনে রাখতে হবে, কোশ্চেন সামনে রেখেছিস তো? দেখে দেখে পুরো বসিয়ে দে। দেখে দেখে কি বসাবি? দেখ পার্টিকুলার্স এর ঘরে, মানে এই যে এখানে যা লেখা ছিল না, ওটা দেখে দেখে পুরো তোল। পার্টিকুলার্স এর ঘরে লিখ, কি বললাম বুঝতে পারছিস তো? প্রত্যেকে লেখ, প্রত্যেকে লেখ। সেলস, ব্র্যাকেটে কি লেখা ছিল? নেট। কত লেখা ছিল? সেল কত টাকা লেখা ছিল বল? দেখে দেখে বসাচ্ছি, বুঝতে পারছিস? পুরো দেখে দেখে টোক ওটা, পুরো দেখে দেখে ঢুকতে হবে, পুরো পুরো দেখে দেখে ঢুকবি, শুধু পার্সেন্টের ঘরটাই নেই। কি বললাম বুঝতে পারলি তো? কোশ্চেনটা দেখ, দেখে দেখে, আমি যে করছি আমার যে দেখাতে হবে না, তুই দেখে দেখে পুরো ঢুকে দেখে দেখে পুরো ঢোক, দেখে দেখে পুরো ঢোক। মাইনাস করবো কি? কস্ট অফ গুডস সোল্ড, 4,20,000।
বাদ দিয়ে কত হলো 2,80,000, যেটা বেরোলো তাকে বলে গ্রস প্রফিট। এদিক দেখতে হবে না, পুরো কোশ্চেন দেখে দেখে তো এদিক একদম দেখতে হবে না। যখন দেখতে হবে আমি তোকে বলবো মাইনাস দিয়ে লিখলেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং এক্সপেন্সেস কত ছিল? 70,000 টাকা। দু লাখ 80 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে? 2,00,000। এটাকে কি বলে? এটাকে বলে প্রফিট বিফোর ট্যাক্স। এর থেকে কি মাইনাস করবো? ট্যাক্স। ট্যাক্স মাইনাস করবো কত? 40%। 2,10,000 40% করলে কত হবে? 84,000। 2,10,000 থেকে 84,000 বাদ দিলে কত হচ্ছে বল? 1,26,000। কি হবে? প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, এত ক্লিয়ার? প্রফিট আফটার ট্যাক্স হয়ে গেল। কি রে, কোশ্চেনটা দেখে দেখে ঢুকেছি, দেখেছিস তো? কোশ্চেন দেখে দেখে সবার ঢোকা হয়েছে? কোনো ঢোকা হয়ে তো? দেখ কিভাবে করতে হবে। টপিকটার নাম পড়বি, কি টপিক দিয়েছে এখানে? টপিকটার নাম কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। কি বললাম? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট। কমন সাইজ ইনকাম, ভালো করে বুঝবি কিন্তু, একটা লাইন বুঝতে পারলে হয়ে গেল, কিছু নেই। এইটা দেখ পাশের ঘরে যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কি করে করবো, কার উপর হয়? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট যখনই বলবে তাহলে কোনো একটা কিছুকে কমন নিতে হবে, ওর উপরই করতে হবে কমন। তাহলে এখানে কমন কার উপর নেবো? সেলের উপর। এই যে এখানে যে পার্সেন্টেজ বের করবো কার উপর বেস করে করবো? সেলের উপর, ব্যাস আর কিছু না। যেমন ধর আমি তোকে বলছি, মন দিয়ে শুনবি। যেমন ধর এখানে 7,00,000 টাকা আছে, তো প্রথমে কত? সেল 7,00,000 টাকা। তারপর কি আছে? কস্ট অফ গুডস সোল্ড 4,20,000। প্রথমটাকে মানে সেল, এটাকে 100 ধরবো, বাদ দে, মাথা থেকে বাদ দে, এটা এটা যদি বুঝতে অসুবিধা হয় পরে বলছি। আমি কি বলেছি? সব করা যে পার্সেন্টেজ বের করো কার উপর বেস করে বের করো? সেলের উপর। তার মানে এই যে কস্ট অফ গুডস সোল্ড 4,20,000, কত পার্সেন্ট? 4,20,000। কার উপর করবো? 4,20,000 সেল মানে 7,00,000 এর উপর। তাহলে 4,20,000 বাই 7,00,000, বুঝতে পারলি? 4,20,000 বাই 7,00,000। তারপর একটা 2,80,000 বাই 7,00,000। তারপর একটা 70,000 বাই 7,00,000। তারপর একটা 2,10,000 বাই 7,00,000। তারপর একটা 84,000 বাই 7,00,000। তারপর একটা 1,00,000। মানে কি হলো? সবকটাকে 7,00,000 দিয়ে ডিভাইড হলো। কেন? নেট সেলের উপর বেস করে করতে হচ্ছে। বুঝতে পারলি তো? তাহলে কর ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর এখন ইজিলি হয়ে যাবে। লেখ 4,20,000 বাই 7,00,000, 60% হচ্ছে। তারপর একটা 40 হচ্ছে, ঠিক আছে? 70 0.6 100 এ পার্সেন্টেজ তো, আরে পার্সেন্টের মধ্যে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, পার্সেন্টেজ মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপর এটা কত হচ্ছে? 10। নিজে নিজেও কর, ক্যালকুলেটরে নিজে কর, তাহলে বাইতে আর অসুবিধা হবে না। এটা হবে 30, এটা হবে 12, এটা হবে 8। শেষ হয়ে গেল। কিন্তু এইটুকু অঙ্ক 4 নম্বর দিয়ে কঠিন ছিল আমরা, কি ছিল না আমরা মতো দেখে নেওয়া গেল। 8%, 40%, 40%। তাহলে বোঝা গেল অঙ্কটা? 30%, তারপর একটা 12, তারপর একটা 8। এই তো ছোট্ট একটা অঙ্ক ছিল, ইজি অঙ্ক ছিল। এই ফলোইং আর দা সামারাইজ ব্যালেন্স শিট অফ বিটি লিমিটেড। তাহলে প্রথমে যখন উপরে লিখবি ইন দা বুকস অফ লিখবি বিটি লিমিটেড, লেখ ইন দা বুকস অফ, লেখ বিটি লিমিটেড, লেখ ইন দা বুকস অফ বিটি লিমিটেড, লেখ ইন দা বুকস অফ বিটি লিমিটেড। লিখিস তো? তার নিচে লেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, লেখ তার নিচে লেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। লিখিস তো? ব্যাকেটে লিখবি কি? AS3, যেটা আগের অঙ্কে ছিল। তার নিচে লেখ ফর দা ইয়ার এন্ডেড, লেখ 31/3/23। লিখিস তো? ফর দা ইয়ার এন্ড কি লিখবি? 31/3/23 লেখ, ফর দা ইয়ার এন্ড লেখ 31/3/23। লিখিস তো? তারপর লেখ এ দিয়ে লেখ, যেটা আগের প্রতিটা অঙ্কে লেখা হয়, এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, লেখ এ দিয়ে লেখ। এ দিয়ে কি লিখবি? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস।
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আনলাইন কর। লিখলি তো? কি বললাম বল? ক্যাশ ফ্লো ফ্রম কি লিখলাম বল? ক্যাশ ফ্লো ফ্রম, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখেছিস প্রত্যেকে? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হয়েছে। এবার যেমন অঙ্ক হয় তেমন অঙ্ক আরম্ভ কর, তারপর আমি বলছি। প্রথমে লেখ প্রফিট বিফোর ট্যাক্স, লেখ প্রফিট বিফোর ট্যাক্স। পুরো সেম অঙ্ক দেখেছিস তো? প্রতিটা অঙ্কে একই লেখা লিখতে হচ্ছে। ব্র্যাকেটে কি লিখবো? নোট। ব্র্যাকেটে কি লিখবো? নোট। ঠিক আছে, প্রফিট বিফোর ট্যাক্স ব্র্যাকেটে লিখবো নোট। তো চলে আয়, ঠিক আছে তো? লিখেছিস তো প্রফিট বিফোর ট্যাক্স, ব্র্যাকেটে লিখ নোট। নোট 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 লেখ, ব্র্যাকেটে নোট লেখ। এবার ওয়ার্কিং যে আগের মতো, ওই ওই যে নিচে নিচে যে ওই তুই জায়গায় হয়ে যাবে। হ্যাঁ লেখ। কি লিখবি? প্রফিট বিফোর ট্যাক্স বলে হেডলাইন ডাল, আন্ডারলাইন কর। প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স বলে আন্ডারলাইন কর। করেছিস? করেছিস প্রফিট বিফোর ট্যাক্স বলে আন্ডারলাইন? করেছিস প্রফিট বিফোর ট্যাক্স বলে আন্ডারলাইন? কি লিখবো স্যার? প্রথমে লিখবো নেট প্রফিট। একই কথা, নেট প্রফিট, নেট প্রফিট। প্রথমে লেখ নেট প্রফিট। আমি জিজ্ঞাসা করছি, তোদের বলতে হবে নেট প্রফিট কত হবে। দেখ কোশ্চেনের দিকে তাকাতে হবে, নেট প্রফিট বলে। নেট প্রফিট কত ছিল? দেখ পিএল এ ছিল 20,000 টাকা, দেখেছিস তো? পিএল এ 20,000 টাকা ছিল, তারপর কত হলো? 24 হলো। প্রফিট কত হবে? 4,000 টাকা। প্রফিট 4,000 টাকা হবে, হ্যাঁ কি না? তাহলে লেখ 4,000 টাকা, লেখ প্রফিট, লেখ 4,000 টাকা, প্রফিট লেখ 4,000 টাকা। কিন্তু পরীক্ষায় বারবার বলছি 4,000 টাকা কি করে বেরোলো ওটা অবশ্যই দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে। 24,000 মাইনাস 20,000, ঠিক আছে তো? 4,000 টাকা হয়ে গেল। এরপর কি হয় বল? আগের অঙ্কগুলো, আগের অঙ্কটা বললাম, তার আগের অঙ্কও বলেছিলাম, আগের দিন বলেছিলাম কি হয়? নেট প্রফিট কি যোগ করতে হয়? রিজার্ভ আর কি যোগ করতে হয়? ডিভিডেন্ড। আরো একটা আইটেম যোগ করতে হয়, আমি এখনো পাইনি বলে বলিনি, ঠিক আছে তো? তাহলে এখনো পর্যন্ত কি কি শুনেছিস? পিবিটি। আমাকে যদি বলে পিবিটি বের করার নিয়ম কি? প্রফিটের সঙ্গে রিজার্ভ যোগ করবো আর ডিভিডেন্ড যোগ করবো। তাহলে লেখ, যোগ দিয়ে লেখ ট্রান্সফার টু রিজার্ভ, কারণ রিজার্ভ আছে দেখে নিয়েছি। লেখ ট্রান্সফার টু রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ। দেখ কত ছিল ট্রান্সফার টু রিজার্ভ? 40,000 ছিল, 40,000 হচ্ছে। বাহ, 40 ছিল, 40 ট্রান্সফারই হয়। কি লিখবে এখানে? স্যার ড্যাশ দিয়ে দেবো, ঠিক আছে? ড্যাশ দিয়ে দেবো, ড্যাশ দিয়ে দেবো। আমরা দেখিনি তো, টাকা তো দেখিনি, ডাইরেক্ট করে দিয়েছিলাম। তাহলে ড্যাশ দিয়ে দিলাম। ট্রান্সফার টু রিজার্ভ কত লিখলাম বল? ড্যাশ। কোনো নেই, টাকা পয়সা নেই, আর কিছু আছে নাকি? দেখ ডিভিডেন্ড আছে স্যার, ডিভিডেন্ড নেই। আচ্ছা দেখ কোশ্চেনে পড়ে ডিভিডেন্ড দেখতে পাচ্ছিস তোরা? না। ট্যাক্স, আচ্ছা ট্যাক্স তো বলিনি, এখন তো শেখাইনি, ট্যাক্স বলবো কেন? বাদ দে, ট্যাক্স এখন বলছি। তাহলে নেই। তাহলে এটাই হয়ে গেল, কি হলো বল? এটা, এটাকে বলবো 4,000 টাকা। এটাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। বোঝা গেল? প্রফিট বিফোর ট্যাক্স কত বেরোলো? 4,000 টাকা। লেখ, এখানে লেখ প্রথম ঘরে লেখ 4,000 টাকা। কি লিখবি? প্রথম ঘরে লেখ 4,000 টাকা প্রফিট বিফোর ট্যাক্স। বোঝা গেল? নেক্সট যোগ দিয়ে লেখ। কি লিখতে শিখেছি বল? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। লেখ নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স, তাই তো? তাহলে কোশ্চেন পড়ে বুঝতে হবে এখানে নন ক্যাশ কিছু আছে কিনা। দেখি 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 নন ক্যাশ আছে কিনা। আচ্ছা কি কি নিয়ে নিলাম? জেনারেলিজম স্যার হয়ে গেছে, পিএল হয়ে গেছে, নেবো না ক্যাশ অ্যান্ড ব্যাংক, ঠিক আছে তো? দেখ তোরা, স্যার এখানে নন ক্যাশ কি আছে আমি বলি একটা, মনে রাখবি। তোরা কি শিখলি? আগের আগের অঙ্কে নন ক্যাশ কি পেয়েছি? গুডউইল। গুডউইল কি বেড়েছিল না কমেছিল? গুডউইল কমেছিল। পারলে হবে না, গুডউইল কমেছিল আগের অঙ্কে। দেখ ভালো করে দেখ কোশ্চেনের দিকে, কোশ্চেনের দিকে দেখা, কোশ্চেন ওখানে দেখ। গুডউইল কমেছিল। গুডউইল কমলেই নন ক্যাশ, কারণ গুডউইল কমলে তখন তাকে বলে অ্যামোর্টাইজেশন, অ্যামোর্টাইজেশন হয় নন ক্যাশ। আর অ্যামোর্টাইজেশনের উল্টোটা কি হবে? ডেপ্রিসিয়েশন। মানে মানে উল্টোটা কি বলা না, অ্যামোর্টাইজেশন কাদের ক্ষেত্রে হয়? ইনটেনজিবল অ্যাসেটস এর ক্ষেত্রে হয় অ্যামোর্টাইজেশন, আর ট্যানজিবল এর ক্ষেত্রে হয় ডেপ্রিসিয়েশন। দেখ এখানে ডেপ্রিসিয়েশন, দেখ দেখিস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ছিল কত? 2,00,000 টাকা ছিল, তাই তো? হলো কত? তাহলে ডেপ্রিসিয়েশন বাড়লো না কমলো? জানিস কেন ডেপ্রিসিয়েশন 30,000 টাকা বেড়েছে? কারণ তুই অ্যাসেট কিনেছিস, বুঝিস? আমি বলছি দেখ, প্ল্যান্টের দিকে তাকা। প্ল্যান্ট ছিল কত? 7,00,000। হলো কত? তাহলে তুই কত টাকার প্ল্যান্ট এক্সট্রা কিনলি? 2,30,000 টাকার প্ল্যান্ট এক্সট্রা কিনলি। তাহলে তুই যে এত টাকার প্ল্যান্ট এক্সট্রা কিনলি, তারপর ডেপ্রিসিয়েশন হবে কি হবে না? তো কত টাকার ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সট্রা? 30,000 টাকা, বুঝিস? আবার বলছি, না বলতে বারবার করে জিজ্ঞেস করবি, আমি বারবার বোঝাচ্ছি। দেখ বছরের শুরুতে মেশিন ছিল 7,00,000 টাকা, এখন মেশিন কত হলো? 9,30,000। তাহলে 7,00,000 টাকা ছিল, মেশিন বেড়ে গেল। তাহলে মেশিন 2,30,000 টাকার মেশিন তোর কাছে বেড়ে গেল। তাহলে মেশিন যদি বেড়ে যায় তার উপর ডেপ্রিসিয়েশন হবে না? আরে তোর মেশিন যদি এক্সট্রা যে মেশিন পারচেস করিস তার উপর ডেপ্রিসিয়েশন হবে না? তুই যে এক্সট্রা 2,30,000 টাকার মেশিন কিনলি তার উপর এক্সট্রা ডেপ্রিসিয়েশন হবে না?
এই যে এক্সট্রা কত ডেপ্রিসিয়েশন হয়েছে দেখ, 2 লাখ ছিল 2 লাখ 30 হলো, এক্সট্রা 30,000 টাকা হলো। তাহলে বুঝতে পারলি ডেপ্রিসিয়েশন 30,000 টাকা। তাহলে এখানে নন ক্যাশ এক্সপেন্স কোনটা? নন ক্যাশ এক্সপেন্স, বুঝলি তো? সবসময় মাথায় রাখবি ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের নন ক্যাশ এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস, এটা জানা উচিত। অ্যাজ আ কমার্স স্টুডেন্ট জানা উচিত ডেপ্রিসিয়েশন হচ্ছে নন ক্যাশ এক্সপেন্সেস। অসুবিধা হলে এক জায়গায় লিখে রাখতে পারিস ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস। কি বললাম বুঝলি? ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস। তো ডেপ্রিসিয়েশন ছিল কত? 2 লাখ টাকা, হলো 2 লাখ 30। তাহলে ডেপ্রিসিয়েশন হলো কত? 30,000 টাকা। ডেপ্রিসিয়েশন হলো 30,000 টাকা। তাহলে নন ক্যাশ এক্সপেন্স বলে লিখবি ডেপ্রিসিয়েশন 30,000 টাকা। লিখ ডেপ্রিসিয়েশন 30,000 টাকা। লেখ ওখানে লিখ ডেপ্রিসিয়েশন 30,000 টাকা। আগের যে দুটো অঙ্ক করলাম একটা অঙ্ক পাই, আজকে পেলাম ডেপ্রিসিয়েশন। তাহলে প্রতিটা অঙ্কের আমি একটা একটা করে আইটেম পাবি তুই। কি লিখলাম বল? ডেপ্রিসিয়েশন 30,000। তাহলে 4-এর সঙ্গে 30 যোগ করে কত? যার কিছু নেই আইটেম, 34,000 টাকা। এটাকে বলে অপারেটিং প্রফিট। এটাই যখন তুই উঁচু ক্লাসে উঠবি, মানে বড় কলেজে উঠবি, তখন এখানে নন ক্যাশ আর নন অপারেটিং এক্সপেন্সের কত বলতো? 4-5টা আইটেম থাকবে। এখানে তো একটাই আইটেম, একটা করে আইটেম থাকবে। কারণ বেশি বড় না তো, ওদের থেকে 15 নম্বর, ওদের 6 নম্বর। ঠিক আছে, একটাই আইটেম থাকবে, বেশি আইটেম থাকবে না। ঠিক আছে তো? আগের অঙ্কে কি আইটেম পেলাম বল? আগের অঙ্কে গুডউইল, এই অঙ্কে ডেপ্রিসিয়েশন। তাহলে মাথায় রাখবি দুটো পয়েন্ট আসবে তোর কাছে। এরকম প্রতিটা এরপরের দিন যখন একটা অঙ্ক করবো আরো একটা আইটেম আমি বলে দেবো 5টাই আইটেম থাকে, 5টার বাইরে আইটেম থাকে না, বাকি করে নিতে হবে। যেটা বেরোলো তাকে কি বলে? অপারেটিং প্রফিট। লেখ, যেটা বেরোলো তাকে বলে অপারেটিং প্রফিট। লিখেছিস তো? কত টাকা বল? 34,000 টাকা। লেখ অপারেটিং প্রফিট, লেখ 34,000 টাকা। লেখ, লিখেছিস? কোশ্চেন পর। এবার ওই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি গল্প, তাই তো? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি গল্পটা করবো। ঠিক আছে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি গল্প। প্রথমে না কারেন্ট লায়াবিলিটি দেখ, কেইটাস। দেখ কেইটাস ছিল কত? স্যার 2,40,000 হলো কত? 2,20,000। তাহলে কেইটাস বাড়লো না কমলো? কেইটাস যে কমলো, কেইটাস কি কারেন্ট লায়াবিলিটি? কারেন্ট লায়াবিলিটি কমলে কি হয় বলেছিলাম কিন্তু, কারেন্ট লায়াবিলিটি কমলে মাইনাস করতে, এখানে মাইনাস করবো, এখানে মাইনাস করবো। কারেন্ট লায়াবিলিটি কমলে মাইনাস করতে হয়। তারপর বিল পেবেল, স্যার বেড়েছে, তাহলে কারেন্ট লায়াবিলিটি বাড়লে কি করতে হয়? প্লাস করতে হয়। এগুলো লিখে নিলে যখনই পরীক্ষার হলে টেস্ট হোক বা ফাইনালে যখনই অঙ্ক করবি না, আগে এগুলো সাজিয়ে নিবি, প্লাস করে লিখলে অঙ্ক ভুল হবে না, খুব ফাস্ট ফাস্ট অঙ্ক হবে। তারপর কি বলেছে? ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট তো বাদ দে। স্টক, স্টক ছিল 4 লাখ, হলো 5 লাখ। স্টক তো কারেন্ট অ্যাসেটস, তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস করতে হয়। তারপর ডেটার্স, কারেন্ট অ্যাসেট, তাই তো? কারেন্ট অ্যাসেট যদি কমে যায় তাহলে কি করতে হয়? প্লাস করতে হয়, ব্যাস। তাহলে প্রথমে না প্লাস করে নে, তারপর মাইনাস কর। প্রথমে প্লাস করে নে, তারপর মাইনাস কর। প্রথমে প্লাস, লিখিয়ে প্লাস। কি ছিল দেখি, দেখে দেখে লিখতে হবে তোকে। প্লাস কি ছিল? প্রথমে কারেন্ট লিখবি, ডিক্রিজ, ডিক্রিজ না সরি ইনক্রিজ, লাইক ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। লাইক ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। কি ছিল বল? বিলস পেবেল। কত টাকা ছিল বলতো? ও বাবা, বার করতে হবে না? আচ্ছা দেখ, 20 ছিল, 36 হলো, মানে 16,000 টাকা। তারপর কি ছিল দেখ, প্লাসের আর কি আইটেম ছিল? এইদিকে অ্যাসেট সাইডে দেখ, ডেটার্স, তাই তো? কমেছিল, মানে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট। লেখ, লেখ ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, কি লিখবো? ডেটার্স। কত ছিল? 3 লাখ ছিল, 2 লাখ হলো, মানে 1 লাখ টাকা। ঠিক আছে, 1 লাখ টাকা তো দেখে নে। এবার মাইনাস কর, দেখ মাইনাস কি কি ছিল? সানডি কেইটার্স, তাই তো? তাহলে কি লিখবি এটা? হ্যাঁ,
না না, আমি আগে প্লাস গুলো করে নিয়ে আর মাইনাস গুলো করবো। প্লাস না, স্টক কি ছিল? স্টক 4 লাখ ছিল, 5 লাখ হলো, মানে কারেন্ট অ্যাসেট বাড়লে মাইনাস হয়। তাহলে এবার মাইনাসের গুলো করছি। কি লিখবো? ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি লিখ। হ্যাঁ, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি। প্যাকেটে লিখবো কেইটার্স 20,000 মাইনাস 20,000। লাস্ট একটা পয়েন্ট। হ্যাঁ বল। হ্যাঁ, না কি আগে বুঝতে হবে, কি ডিক্রিজ বলেছে বল। আচ্ছা, ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, তাই তো লিখতে হবে। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটির আগে মাইনাস বসাবি। হ্যাঁ, লাস্ট ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কি ছিল এটা? বিল রিসিভেবল। দেখ কত ছিল? ও ওটা সরি, স্টক ছিল। স্টক ছিল, ভুল দেখেছিলাম। স্টক হবে 1 লাখ টাকা। 1 লাখ টাকা যোগ বিয়োগ করে দেখি, তারপর বলছি। $30,000 হচ্ছে ব্যালেন্স। তোদের আটকে গেলে বল, আমি দিয়ে দিচ্ছি। দেবো? 30,000 বেরিয়েছে কিন্তু দেখিস। এনে 30,000 বেরিয়েছে কিনা দেখ। এনে দেখে নে, দেখে নে। এই যে দেখে, দেখ দেখ, এই দেখ, এই দেখ, দেখে নে। সামনে দেখ কি ছিল, দেখে নে। অপারেটিং প্রফিট 34,000 বেরিয়েছিল, প্লাস করেছিস ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি, প্যাকেটে বিপি মানে বিলস পেবেল 16,000 টাকা। ঠিক আছে, লিখেছিস তো? তারপর যোগ দিয়ে লিখেছি ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, প্যাকেট ডেটার্স 1 লাখ টাকা। তারপর ক্রেডিটার্স মাইনাস করেছিস কত? 20,000 টাকা। আর স্টক মাইনাস 1 লাখ টাকা। ক্রেডিটারটা কত ছিল? একটা ক্রেডিটার হচ্ছে ধর 2,40,000 মাইনাস 2,40,000 মাইনাস 2,40,000। হলো তাহলে? টাকা। হ্যাঁ, 30,000 বেরিয়েছে। বি দিয়ে লিখবো কি? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে দেখ কি বলেছে, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস একটাই তো। ও, এখানে দুটো আইটেম আছে। প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, মন দিয়ে শুনবি কিন্তু। ছিল কত প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি? 7 লাখ টাকা। হলো কত? 9,30,000। তাহলে বল, মেশিন 7 লাখ টাকার মেশিন ছিল, এখন সেই মেশিনটা হয়ে গেল 9,30,000। তাহলে মেশিন বাড়লো না কমলো? তাহলে মেশিন কখন বাড়ে? কিনলে। মেশিন কিনলে মেশিন বাড়বে। তাহলে কি লিখবো? তো মেশিন কিনলে টাকা আসছে না যাচ্ছে? যাচ্ছে। তাহলে মাইনাস দিলে পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, পারচেসেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা? মাইনাস 2,30,000। বুঝেছিস? পরীক্ষার হলে কিন্তু দেখাতে হবে 2,30,000 তোমার কি করে বেরোবে। ঠিক আছে, পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত টাকা? 2,30,000। লাস্ট পয়েন্ট, সেটা কি ছিল? ইনভেস্টমেন্ট। দেখ ছিল কত বল? ইনভেস্টমেন্ট ছিল কত বল? 2 লাখ টাকা ছিল। হলো কত? দেখ, ইনভেস্টমেন্ট ছিল 2 লাখ, হলো 2,80,000। 2 লাখ ছিল, 2,80,000 হলো। ইনভেস্টমেন্ট 2 লাখ ছিল, 2,80,000 হলো। তাহলে আরো 80,000 টাকা ইনভেস্টমেন্ট বেড়ে গেল। মানে কি? আমি আরো ইনভেস্ট করলাম। তাই ইনভেস্ট করতে গেলে কি হবে? আরে ঘর থেকে টাকা নিয়ে ইনভেস্ট করতে হবে। তাহলে টাকা বাড়লো না কমলো? কমলো। টাকা বাড়লো? হ্যাঁ, ইনভেস্ট করলে তাহলে টাকা কমে, তাহলে মাইনাস করতে হবে।
লেখ পারচেস অফ ইনভেস্টমেন্ট। ব্যাংকে যখন তুই টাকাটা জমা করতে আসতে ঘরে টাকা চলে আসে। পারচেস অফ ইনভেস্টমেন্ট, পারচেস অফ ইনভেস্টমেন্ট কত টাকা? দু লাখ 30 আর 80 করলে কত হয়? 3,10,000 মাইনাস, তাই তো? তাহলে দুটো পার্ট হয়ে গেল, তোর অপারেটিং হলো আর ইনভেস্টিং হলো। এক একটা পার্টের উপর নাম্বার পাবি, এক একটা পার্টের উপর নাম্বার পাবি, বুঝতে পারি তো? এক একটা মিলবে, তার অপারেটিং এ বেশি নাম্বার থাকে আর এগুলো কম কম নাম্বার থাকে, বাট ঠিক আছে তো? তারপর সি দিয়ে লে, লাস্ট পয়েন্ট সি দিয়ে লে ক্যাশ ফ্লো। সি দিয়ে লে ক্যাশ ফ্লো, সি দিয়ে লে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কি বললাম? ক্যাশ ফ্লো ফ্রম, কি বললাম আমি? ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং এর মধ্যে কি কি আসবে দেখ এখানে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল 10 লাখ, হলো 13 লাখ, কত বাড়লো? 3 লাখ টাকা বাড়লো, তাই না? তাহলে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 3 লাখ টাকা। এরকমই কমন কমন এন্ট্রি থাকবে, কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 10 লাখ আর 13 লাখ, চাষ হবে না। হ্যাঁ তো টাকা আসছে, তো টাকা আসছে তাই প্লাস হলো। লাস্ট পয়েন্ট, শেষ অঙ্ক নামাও। 10 লাখ আর 13 লাখ ছিল, তাই তো? ক্যাপিটাল শুরুতে ছিল 10 লাখ, ক্যাপিটাল হয়ে গেল 13 লাখ, মানে কোম্পানি নতুন করে আরো শেয়ার ইস্যু করেছে, শেয়ার ইস্যু করে যাবে, টাকা এসছে। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ডিবেঞ্চার, লাস্ট পয়েন্ট ছিল যে ডিবেঞ্চার। ডিবেঞ্চার কি ছিল দেখ? ও স্যার কিছুই হবে না, দেখ ভালো করে দেখ। লোন, লোন ছিল 1.5 লাখ, হলো 1.5 লাখ। লোন যা ছিল তাই আছে, তাহলে লোন বাড়লো বা কমলো কিছু হয়েছে? লোনে তো কোনো এফেক্ট পড়েনি। তাহলে এখানে লেখ 3 লাখ টাকা, যোগ বিয়োগ করে দেখ কত দাঁড়াচ্ছে। 30 থেকে 10 বাদে 20,000 টাকা হচ্ছে, এটা 20,000 টাকা। লেখ নেট চেঞ্জ ইন, যেটা বেরোলো তাকে বলে নেট চেঞ্জ ইন। বললেন last বলছি এক মিনিট। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখলাম, এর সাথে যোগ করবো কি? ওপেনিং। এসে যোগ করবো কি? ওপেনিং। কি ছিল দেখতো? ক্যাশ অ্যাট ব্যাংক 70,000 টাকা। লাইক ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাংক কত ছিল? 70,000 টাকা। 20 সাথে 70 যোগ করে কত হলো? 90,000 টাকা। লাইক ক্লোজিং জায়গায় ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্লোজিং ক্যাশ অ্যান্ড ব্যাংক কত হলো? 90,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেল। এইভাবে অঙ্কগুলো হয়ে গেল। এরপরে বাকি অঙ্কগুলো নেক্সট ক্লাসে